আহ, শুভ সন্ধ্যা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে বিশেষ আয়োজন। আপনারা জানেন যে আজ 28শে জুলাই 2001 সালে আহমদ ছফার প্রয়াণ দিবস। তিনি প্রয়াত হন এই দিনে। তো 20 বছর গত হয়েছে এবং আপনারা এও জানেন যে ঢাকা শহরে গত 19 বছর ধরেই আহমদ ছফার প্রয়াণকে কেন্দ্র করে এশীয় শিল্প ও সংস্কৃতি সভা এবং আহমদ ছফা রাষ্ট্রসভা যৌথভাবে একটি আয়োজন করে আসছে। সেটি হলো আহমদ ছফা যে স্মৃতি বক্তৃতা সেটি। তো স্মৃতি বক্তৃতার বিষয়টি এমন যে সেই বক্তৃতা মালা আমরা সবসময় ঘর ভর্তি মানুষের মধ্যেই উপস্থাপন হতে দেখেছি, কিন্তু যেহেতু এবার মহামারী চলছে সেহেতু আমরা ঘরোয়াভাবে বা নিজেদের যে স্টুডিও সেখান থেকে করছি এবং এই পুরো আয়োজনের সাথে এবার সংবাদ প্রকাশ যুক্ত হয়েছে। এবং আজকে প্রবন্ধ পাঠ করবেন শিক্ষক ও ইতিহাসবিদ রাসেল। আলোচক হিসেবে রয়েছেন জহিরুল ইসলাম কোচি এবং প্রধান আলোচক হিসেবে থাকছেন সলিমুল্লাহ খান। আজকের আমাদের এই গোটা অনুষ্ঠানটার শিরোনাম আমরা ঠিক করেছি বাংলার ইতিহাস প্রসঙ্গে আহমদ ছফা। তো এই অনুষ্ঠান আমরা প্রথমে শুরু করব আজিজুল রাসেলের প্রবন্ধ পাঠ বা উনি যদি ব্যাখ্যা করেন সেটা দিয়ে, এবং সংবাদ প্রকাশে এই প্রবন্ধটি প্রকাশিত হবে। আপনারা 30 তারিখ যখন এর উদ্বোধন হবে আপনারা এই প্রবন্ধটি সেখানে পাঠ করতে পারবেন। তো আমি প্রথমেই আজিজুল রাসেলকে বলবো যে আপনার প্রবন্ধটি উপস্থাপন করার জন্য। আজিজুল রাসেল। ধন্যবাদ বিধান রেগুরু। আমি আহমদ ছফার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার প্রবন্ধ পাঠ শুরু করব। আহমদ ছফা খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন। আসলে বয়স হিসেবে খুবই অল্প, মাত্র 58 বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন। 1943 সালে তার জন্ম এবং মারা গিয়েছেন 2001 সালের জুলাই মাসে আজকের দিনে। আহমদ ছফা নিয়ে আসলে যতটা অনেক প্রতি বছরই 19 বার হচ্ছে স্মৃতি বক্তৃতার আয়োজন করা হয়েছে এবং আহমদ ছফা যে কাজ রেখে গেছেন আমি বলবো, এ কাজ নিয়ে আরো বহু বহু বছর ধরেই আমি মনে করি যে আলোচনা করা সম্ভব। তো আজকে আমি আহমদ ছফার এমন একটি দিক নিয়ে আলোচনা করব যেটি বেশিরভাগ মানুষ এখনো, লেখকরা এখনো তেমন একটা আলোচনা করেননি। আলোচনা একেবারে করেননি সেরকম না, আলোচনা করেছেন, কিন্তু আমি মানে এই জিনিসটা আরেকটু দৃঢ়ভাবে আনার চেষ্টা করব। তো আমার এই প্রবন্ধের আজকে নাম দিয়েছি আমি ইতিহাসবিদ আহমদ ছফা। আমি আমার প্রবন্ধটা শুরু করছি এভাবে। আসলে বড় লেখকদের যদি দেখি, বড় লেখকদের বেলায় একটা সমস্যায় আমাদের পরিচয় পড়তে হয় তাদের পরিচয় নিয়ে। জ্ঞানের নানা শাখায় তারা বিচরণ করেন, নানা বিষয় নিয়ে তারা লেখেন। সাহিত্য, দর্শন, ইতিহাস, সমাজবিজ্ঞান সব বিষয়েই ঘুরে ফিরে আসে তাদের লেখায়। আমরা যদি আহমদ ছফার লেখা দেখি, বিচিত্র ধরনের লেখা তিনি লিখেছেন। বিভিন্ন লেখালেখির বিভিন্ন শাখায় তিনি বিচরণ করেছেন। তিনি তার একটা কার্ড ছিল আমি দেখেছি, সেই কার্ডে তিনি লেখক লিখেছিলেন। মানে লেখক মানে তিনি কবিতা লিখেছেন, তিনি গল্প লিখেছেন, তিনি প্রবন্ধ লিখেছেন, তিনি উপন্যাস লিখেছেন। কোনো শাখা তিনি বাদ রাখেননি আসলে। বিস্তর বড় লেখকের উদাহরণ আমি দিতে পারি, দেওয়া যায়। একই সাথে যাদেরকে আমরা সাহিত্যিক বলতে পারি, দার্শনিক কিংবা ইতিহাসবিদ বললেও চলে তাদের। আহমদ ছফা এরকমই একজন লেখক ছিলেন আসলে। আমরা যদি দেখি কার্ল মার্কস বা গেটেকে দেখি, এই ধরনের লেখকই আমরা বলতে পারি। অথবা যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখি, সেখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে কবি, গল্পকার, নাট্যকার বা গীতিকার কি বলবো, এটা নিয়ে আসলে আমরা এক ধরনের দ্বন্দ্বে পড়ে যাই। একই কথা যদি আমরা নজরুলের বেলায়ও বলি, নজরুল সাহিত্যের বিভিন্ন শাখায় বিচরণ করেছেন। আমি যখন আহমদ ছফাকে পাঠ করি তখন এরকমই একটা বোধ হয় আমার। আহমদ ছফাকে কি বলবো আমরা? কবি, কথা সাহিত্যিক, সমাজতাত্ত্বিক না ইতিহাসবিদ? আহমদ ছফা নিজেও হয়তো এটা নিয়ে কিছুটা চিন্তিত ছিলেন। লোকে কি বলবে তাকে? কোন কর্ম ছাপিয়ে, কোন কর্ম, কোন পরিচয়
ছাপিয়ে তার কোন পরিচয় প্রদান হয়ে ওঠে এ বিষয়ে আহমদ ছফা আসলেই চিন্তিত হয়ে পড়েছিলেন। ছফার লেখার একটুখানি উদ্ধৃতি দেই, বুঝতে পারবেন। বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস রচনাটির প্রতি ছফা লিখছেন, বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস রচনাটির প্রতি আমার অন্য একটা বিশেষ ধরনের একটা বিরক্তি বোধ রয়েছে। যথেষ্ট না হলেও সাহিত্যের নানা শাখায় অবশ্যই কিছু দায়িকা শক্তি সম্পন্ন রচনা আমি লিখেছি। এই সকল রচনায় আমার মনন, মেধা এবং শ্রমের অধিকাংশ ব্যয় করেছি। কিন্তু মানুষ অনেক সময় আমার সাহিত্যকর্ম বলতে একমাত্র বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাসের উল্লেখ করে থাকেন। যদিও মুখ ফুটে কিছু বলতে পারিনি, এই জিনিসটি আমাকে খুব আহত করে। আমি নিজেকে প্রশ্ন করেছি, লোকে ওই লেখাটার কথা বলে কেন? আমার অন্যান্য রচনার কি কোনো সাহিত্য মূল্য নেই? আমার অন্যান্য রচনাকে আড়াল করে রাখবার জন্য এই বইটির প্রতি একটা চাপা নালিশ সবসময় বসে আসছিল। আসলে আহমদ ছফা শুধু বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস নিয়েই চিন্তিত ছিলেন যে এরকম না। আমরা যদি দেখি আহমদ ছফার মধ্যে একটা দ্বন্দ্বও ছিল যে আসলে এত শাখায় তিনি কাজ করেছেন যে কোনটা ছাপিয়ে আবার কোনটা কে বড় করে বলে, লোকে তাকে কি বলে। আমার মনে হয় আহমদ ছফার চিন্তা ছিল তার সৃষ্টিশীল লেখা ছাপিয়ে যেন না আবার চিন্তাশীল লেখাগুলো প্রধান হয়ে ওঠে। আহমদ ছফাকে আমি নাখোশ করব না। আমি আহমদ ছফার এক ধরনের লেখাকে অন্য ধরনের লেখা থেকে প্রধান বা অপ্রধান করে দেখাবো না। বরঞ্চ আমি বলবো, আর সব বড় লেখকের মতো আহমদ ছফা লেখালেখির যে মাঠেই বিচরণ করেছেন তিনি অসফল হন। মুন্সিয়ানা দেখিয়েছেন সব ক্ষেত্রেই। একটি কথা বলতে দ্বিধা নেই, আহমদ ছফা যে কীর্তি রেখে গেছেন সে তুলনায় তার কাজ এখনো খুবই কমই আলোচিত হয়েছে। যেটা আমি একটু আগে বলেছি যে বিস্তর আলোচনা করা যায় তার আহমদ ছফার লেখা নিয়ে। ছোট্ট একটা প্রবন্ধ নিয়ে তার আমি আজকের মতো লেখাটা শুরু করেছি, আলোচনা করেছি এই প্রবন্ধে। সেটাই মানে মানে অনেক আলোচনা করার জায়গা রয়েছে। আজ পর্যন্ত আহমদ ছফা আলোচকরা যে আলোচনা করেননি বা বলবে একদম কম করেছেন, তা হলো আহমদ ছফার গভীর ইতিহাসবোধ। যে লেখায় লিখেছেন আহমদ ছফা, তার লেখায় গভীর ইতিহাসবোধ লক্ষ্য করা যায়। আমার প্রস্তাব, আহমদ ছফা একজন ইতিহাসবিদ। তিনি শুধু সন্তারিখ বা ওকালতি কেন্দ্রিক ইতিহাস করেননি, পাদটিকার ভারে তার বক্তব্য ধূমায়িত করেননি। গভীর চিন্তাবোধ এবং পর্যবেক্ষণ থেকে তার ইতিহাসবোধ উৎসারিত। আহমদ ছফার ইতিহাসবোধের হদিস পাওয়া যায় তার লেখা কবিতা, উপন্যাস এবং প্রবন্ধে। গভীর ইতিহাসবোধ না থাকলে ওঙ্কারের মতো উপন্যাস, কবি ও সম্রাটের মতো কবিতা, বাঙালি মুসলমানের মন, বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস কিংবা শতবর্ষের ফেরারি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো লেখা যায় না। সরাসরি প্রথার ভারী ইতিহাস খুব একটা লেখেননি ছফা। খুব অল্প বয়সে 24 কি 25 বছর হবে সিপাহী যুদ্ধের ইতিহাস নামে একটি গ্রন্থ লিখেছিলেন। এখানে আমি মূলত আহমদ ছফার 3টি লেখাকে কেন্দ্র করে তার ইতিহাসবোধ হদিস করব। প্রথমত আমি শুরু করব যেটা হচ্ছে বাঙালি মুসলমান মনের মধ্যে একটা ছোট্ট একটা প্রবন্ধ রয়েছে বাংলার ইতিহাস প্রসঙ্গে, সেটা লিখেছিলেন। অনেকটা ইতিহাসতাত্ত্বিক প্রবন্ধটি আহমদ ছফা প্রবন্ধটি যখন লিখেন তখন এক উত্তাল সময়, বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছে। তখন সম্ভবত প্রবন্ধটির নাম ছিল বাঙালির ইতিহাস প্রসঙ্গে। পরে হয়তো নামটা একটু পরিবর্তন করে রাখেন বাংলার ইতিহাস প্রসঙ্গে। কবি সিকান্দার আবু জাফর সম্পাদিত সাপ্তাহিক অভিযান পত্রিকায় প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়। এই প্রবন্ধটির নাতিদীর্ঘ হলেও ছফার ইতিহাস পাঠ ও চিন্তার গভীরতা বোঝা যায় এ প্রবন্ধ দিয়ে। এ প্রবন্ধে ছফা বাংলার ইতিহাস লেখনী নিয়ে যে পর্যবেক্ষণ হাজির করেছেন তার আগে বা তার সমসাময়িক খুব কম লেখকই তা করতে পেরেছেন। ছফা তাঁর প্রবন্ধটি শুরুই করেছেন বঙ্কিমের একটি বিখ্যাত প্রবন্ধের লাইন উদ্ধৃত করে, বাঙালির ইতিহাস চাই, না হলে বাঙালি বাঁচিবে না। বহু বছর আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আক্ষেপ করে লিখেছিলেন, সাহেবরা যদি পাখি মারতে যান তারও ইতিহাস লেখা হয়, কিন্তু বাংলার কোনো ইতিহাস নেই। বঙ্কিম নিজে যে বাংলার ইতিহাস নেই বলে আক্ষেপ করেছিলেন সেটা ঠিক ছিল। তিনি লিখেছিলেন তার সময় পর্যন্ত বাংলার যে ইতিহাস লেখা হচ্ছে তাতে বাংলা নেই।
যা আছে তা খণ্ডিত, আর বাকিগুলোকে তিনি বালকদের ইতিহাস লেখাই ইতিহাস বলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু একটা ব্যাপার যদি আমরা দেখি, বঙ্কিমের কল্পনায়ও যে বাংলার ইতিহাস ছিল, আসলে সেটা পুরোপুরি পুরো বাংলার ইতিহাস ছিল এটা আমরা বলতে পারবো না। বঙ্কিমের কল্পনায় বাংলার যে ইতিহাস ছিল সেটা ছিল খণ্ডিত। আহমদ ছফা সেটা তার এই প্রবন্ধ এবং অন্যান্য প্রবন্ধ, বিশেষ করে তার যে গ্রন্থের কথা আমরা বললাম, শতবর্ষের ফেরারি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সেখানে একটি নির্মোহ বিশ্লেষণ তিনি করেছেন যে আহমদ ছফার যে বঙ্কিম যে কি ইতিহাস চেয়েছিলেন, কি বাংলার ইতিহাসটা কেমন চেয়েছিলেন। সেখানে বঙ্কিমচন্দ্রের যদি দেখি কল্পনায় বাংলার ইতিহাস এটা ছিল এক ধরনের সাম্প্রদায়িক হচ্ছে বাংলার ইতিহাসে। বঙ্কিমের আর লেখা তো বটেই, বাংলার ইতিহাস লেখাতেও আমরা দেখতে পারবো যে বাংলার ইতিহাস বলতে তিনি শুধু হিন্দুদের ইতিহাসই বুঝতেন, মুসলমান তার চোখে ভিনদেশী। এভাবে বঙ্কিমের বাংলার ইতিহাস উচ্চবর্গের ইতিহাস, শুধু একটি সম্প্রদায়ের ইতিহাস। একজন অসাধারণ মেধাবী লেখক হয়েও সাম্প্রদায়িকতা বঙ্কিমকে সংকীর্ণ করে দিয়েছিল, যেটা আহমদ ছফার আসলে মত থেকে আমি বলেছি, এবং এটা একেবারে তার উপলব্ধি, নির্মোহ উপলব্ধি। আহমদ ছফা বঙ্কিমকে বিশ্লেষণ করে যে অসাধারণ ইতিহাস জ্ঞানের পরিচয় দিয়েছেন, তিনি মানে খুব নির্মোহ এবং খুবই একেবারে নিরুত্তাপ ভাবে তার বিশ্লেষণ করে দিয়েছেন। এরকম ইতিহাস যদি জ্ঞান না থাকে, তাহলে শুধু বঙ্কিম না, 19 শতক নিয়ে তার যে বিশ্লেষণ, সেটা যদি আমরা তার 3টা গ্রন্থে সন্ধান করি, বিশেষ করে শতবর্ষের ফেরারি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাসেও কিছু আছে, বাঙালি মুসলমানের মন, এই গ্রন্থে তো আছে। সেখানে আমরা দেখব যে এই যে তার ইতিহাস উপলব্ধি, বাংলার অনেক ইতিহাসবিদ যাদেরকে আমরা অনেক বড় তুখোর ইতিহাসবিদ মনে করি, তারাও আসলে এভাবে করতে পারেননি। ছফা লিখেছেন তেমন একখানি ইতিহাস লেখা বঙ্কিমের পক্ষেও হয়তো সম্ভব ছিল না। বাধা ছিল অনেক, ধর্মীয়, সাংস্কৃতিক, অর্থনৈতিক। এই চতুর্মুখী আক্রমণের মুখে বাঙালির ঠিকুজি কুলজি আবিষ্কার করে জনসমক্ষে তুলে ধরা ছিল অসম্ভব। বাংলা ইতিহাস প্রসঙ্গে আহমদ ছফা বাংলা ইতিহাস চর্চার দুর্বলতা রেখেছেন এভাবে: মন তৈরি হয়েছে, কিন্তু প্রয়োজনীয় ইতিহাস এখন স্বপ্নই থেকে গেছে। তথ্যের সমাবেশ করা সম্ভব, ঘটনা বর্ণনা করা যায়, সীমিত পরিসরে অর্থনীতি, সমাজনীতি, শিল্প, সাহিত্যের উপর ভাষা আলোচনা তাও করা যায় না এমন নয়। একটি গ্রন্থ এসবকে গোল দিয়ে খুলে উঠতে পারে, কিন্তু ইতিহাস হয়ে উঠবে না। আহমদ ছফা যখন এই প্রবন্ধটি লিখেছেন, তখনও বাংলায় বেশিরভাগ ইতিহাসবিদরা ইতিহাস বলতে বুঝতেন সাল তারিখ ধরে ঘটনার বিবরণ আর রাজা মহারাজাদের ক্রমপঞ্জি বা যুদ্ধ বিগ্রহের বিবরণ। বিশ্বের অন্য প্রান্তে স্বল্প পরিসরে তখন সাধারণ মানুষের ইতিহাস লেখা শুরু হয়ে গেছে। ঠিক সিএলআর জেমস এর বহু বছর আগেই তার দ্য ব্ল্যাক জ্যাকুইন্স লিখে ফেলেছেন। ইপি থমসনরা তলা থেকে ইতিহাস শুরু করে দিয়েছেন। আমার বিশ্বাস সে খবর ছফা ঠিকই জানতেন, তবে সেই ধারার ইতিহাসের ঢেউ তখনও বাংলায় সেভাবে পৌঁছেনি। রণজিৎ গুহ এবং তার দল এরও অনেক পর, 70-এর দশকের যখন শেষ, তখন নিম্নবর্গের ইতিহাসের কথা ভাববেন আমরা দেখেছি। আমাদের এই সময়ও দেখেছি এখানকার বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক ছাত্র এখনো সন্তানিক রাজরাজা বা যুদ্ধবিগ্রহের ইতিহাস পড়ে এবং লিখে সময় পার করেন। বাংলার ইতিহাস নিয়ে আহমদ ছফার অনুসন্ধান গভীর। তিনি পর্যবেক্ষণ করেছেন বাংলার ইতিহাস সাধারণ মানুষের স্থান নেই। এর কয়েকটি কারণও আহমদ ছফা চিহ্নিত করেছেন। আহমদ ছফার মতে বাংলার ইতিহাসে যারা লিখেছেন তারা ঢালাই হওয়া মানুষ। প্রমথ চৌধুরীর উক্তি বাঙালি গড়ে ওঠেনি, ঢালাই হয়েছে। আহমদ ছফা যথার্থ মনে করেছেন এই উক্তিটি। ছফার মতে বাঙালি ঢালাই হওয়া মানুষ, আর ঢালাই হচ্ছে মূলত বিভিন্ন সময়ে যেসব মানুষ রাজশক্তির আনুকূল্য পেয়েছেন, কাছাকাছি থেকেছেন যারা রাজশক্তির। তবে তিনি বলেছেন বাংলাদেশের আসল মানুষরা কখন ঢালাই হয়নি। আহমদ ছফার এই ঢালাই না হওয়া আসল মানুষ আসলে কারা? এই আসল মানুষ মূলত সাধারণ মানুষ। আরো স্পষ্ট করে বললে বাংলাদেশের 96% মানুষই আসল মানুষ। ছফার এই আসল মানুষের
বড় অংশই কৃষক, বাকিরা শ্রমিক। ফ্রান্স ফানো যেমনটা তার গ্রন্থ দ্য রেচেড অব দ্য আর্থে বলেছেন, পরাধীন দেশের সাধারণ কৃষকদের মধ্যেই আসল রূপের সন্ধান মেলে। তারা কোনো রাজশক্তির আনুকূল্য পাননি বা নেননি। যতটা পেরেছেন তারা মোকাবেলা করে গেছেন পরাধীনতা চাপিয়ে দেওয়া শক্তির সাথে। তবে সফা বলেছেন, এই ঢালাই না হওয়া আসল মানুষেরাও বাংলার ইতিহাস লিখতে পারে। বাংলার যে ইতিহাস আছে তা লিখেছেন ঢালাই হওয়া মানুষেরাই। তাই বাংলার ইতিহাসে ঢালাই হওয়া মানুষের কথা, তাদের পছন্দ অপছন্দে এসেছে। সফার আসল মানুষেরা সেখানে থেকে গেছে অপাঙ্ক্তে। বাংলার ইতিহাসে সাধারণ মানুষেরা কেন নেই তার একটি ব্যাখ্যা দিয়েছেন আহমদ সফা। তার মতে, আগের যুগের ইতিহাস লিখে এরা সাধারণ মানুষের শ্রম, চেষ্টা, কল্পনা এবং ধ্যানকে কখনো ইতিহাসের চালিকা শক্তি হিসেবে ধরে নেননি। তার ফলে ইতিহাস থেকে ইতিহাসের আসল উপাদানেই বাদ করে গেছেন। তবে সাধারণ মানুষেরা কেন তাদের ইতিহাস লিখতে পারেননি সেটিও আহমদ সফা কিন্তু বুঝেছেন। আমরা যদি দেখি সেই দোষ তিনি কিন্তু আবার ঢালাই হওয়া যে মানুষের কথা বলছেন, ঢালাই হওয়া মানুষ বলতে আমরা যদি দেখি বিভিন্ন সময়ে যেমন রাজশক্তি যারা আনুকূল্য পেয়েছেন বা ব্রিটিশ শাসন আমলে যারা ব্রিটিশ শাসকদের কাছাকাছি থেকেছেন বা তাদের হেজিমনাইজড হয়েছেন, সেসব মানুষকে আসলে আহমদ সফা ঢালাই হওয়া মানুষ বুঝিয়েছেন, বলতে তাদেরকে বুঝিয়েছেন। আহমদ সফার মতে বাংলাদেশের সাধারণ মানুষ কেন হচ্ছে আসলে সাধারণ মানুষ ইতিহাস লিখতে পারেনি সেটা কিন্তু আহমদ সফা খুঁজতেছেন। আহমদ সফা শুধু মাত্র একটা দলকে যে তারা লেখেননি দোষ দিয়ে কিন্তু বসে থাকবেন না। আমরা দেখব আহমদ সফা আসলে সবসময় একজন আশাবাদী মানুষ ছিলেন এবং তিনি সব বিচার বিশ্লেষণ করেছেন, দুর্বলতা খুঁজেছেন, দুর্বলতার জন্য নয়, খুঁজেছেন এ থেকে যেন সামনে এগিয়ে যাওয়া যায় সেজন্য। এমনকি পরবর্তীতে যখন পরে অন্য আলোচকরা আলোচনা করবেন সেখানে আমরা হয়তো স্যার আছেন সেখানে তিনি আলোচনা করবেন কেন হচ্ছে আসলে বাঙালি মুসলমানের মন শুধুমাত্র বাঙালি মুসলমানদের সমালোচনা করার জন্যই কিন্তু লেখা হয়নি। তার মধ্যে একটা গভীর উদ্দেশ্য নিহিত ছিল যে কিভাবে একটা আসলে পরাধীনতার গ্লানি, যেটার জন্য হচ্ছে এখানকার মানুষ এড়ানোর জন্য যুদ্ধ করেছিলেন, পরাধীনতাটা সরিয়ে ফেলে স্বাধীন হবার জন্য, সেই স্বাধীনতার স্বাদ কেন পাননি, কি কি সমস্যা ছিল সেইগুলো কিন্তু আহমদ সফা খুঁজবেন। আসলে মানে সবকিছুর এগুলো খোঁজার জন্য আসলে সবকিছু ভুলে যাওয়া দরকার। আহমদ সফা কিন্তু সেগুলো করেন বা করবেন। তো এখানে আমরা যেটা দেখছি, তবে যেটা বলছেন যে সাধারণ মানুষেরা কিন্তু তাদের ইতিহাস লিখতে পারেন না, হ্যাঁ, সেটা খুঁজেছেন। সেই দোষ তিনি ঢালাই হওয়া মানুষদের দেননি। আহমদ সফার মতে বাংলাদেশের সাধারণ মানুষ একাট্টা হয়ে ইতিহাসের চেহারা পাল্টাবার জন্য নিজেদের বিক্রম এবং সংশক্তির অবস্থায় আস্থাবান হয়ে এগিয়ে আসেন। তখন আহমদ সফা বলছেন, ঐতিহাসিক তো সমাজের একজন, সমাজ যদি না গড়ে ঐতিহাসিক তো আর হাওয়ায় ইতিহাসের উপকরণ খুঁজতে পারেন না। সাধারণ মানুষ যদি পৃথিবীতে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে না ওঠে, তাদের অতীতকে গৌরবময়ী করে ঐতিহাসিক দেখাতে পারেন না। তাই বাঙালির স্বপ্ন এখানে স্বপ্ন থেকে গেছে। যথার্থই উপলব্ধি সফার, এই উপলব্ধি একেবারে যথার্থ। আহমদ সফার এই উপলব্ধি থেকে আমি জার্মান দার্শনিক হেগেলের কথা স্মরণ করব। ইতিহাস দর্শন ও বিশ্ব ইতিহাস নিয়ে আলোচনা করতে গিয়ে হেগেল একদা ভারতের ইতিহাস নিয়ে মন্তব্য করেছিলেন। হেগেল বলেছিলেন, ভারতের কোনো ইতিহাস নেই, ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস। ভারত কোনো পরদেশ জয় করতে পারেনি, ভারতের ইতিহাস শুধু পরাজয়ের ইতিহাস। ফিলোসফি অফ ওয়ার্ল্ড হিস্ট্রিতে হেগেল এই বলে পরাধীনতাবাদ বা উপনিবেশবাদকে জায়েজ করেছিলেন। ইউরোপীয় উপনিবেশবাদ অপর বিশ্বে স্বাধীনতার মর্ম ছড়িয়ে দেবে, এটা ছিল হেগেলের মত। হেগেলের মত ছিল ইউরোপ যদি এর সভ্যতা পৃথিবীর অপর মানুষের উপর আরোপ করে তাহলে সেখানকার মানুষ স্বাধীনতা অর্জন করতে পারবে। হেগেলের এই শর্ত ঔপনিবেশিত মানুষদের স্বাধীনতা বঞ্চিত করে। হেগেলের মতো ইউরোপীয় উপনিবেশবাদ পৃথিবীর অপর মানুষের স্বাধীনতা অর্জনের পূর্ব শর্ত। তো হেগেল মনে করছেন যে ইউরোপীয় উপনিবেশবাদ ছাড়া মানুষ স্বাধীনতা অর্জন করতে পারবে না। কিন্তু আহমদ সফার চিন্তা কিন্তু সেরকম ছিল না। এটা
আমি সেটা বলেছি। অবশ্য হেগেল যে দৃষ্টিভঙ্গি বা জায়গা থেকে মন্তব্য করেছেন, সাফার দৃষ্টিভঙ্গি তার থেকে সম্পূর্ণ ভিন্ন বা উল্টো। সাফা বলেছেন, নিজের নিজের ছাপ ইতিহাসে রাখতে হলে তাকে পরাধীনতার গ্লানি মুছে স্বাধীন হতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্যে আহমদ ছফা সেই সম্ভাবনা দেখেছিলেন। ছফার মতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলার সাধারণ মানুষের ইতিহাস লেখার সম্ভাবনা নিয়ে এসেছিল। তার মতে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের মরণপণ লড়াইয়ের মধ্যে নতুন মানুষ হিসেবে গড়ে ওঠার সুযোগ পেয়েছিল। কারণ বাংলাদেশের মানুষ তাদের স্বাধীনতার জন্য লড়ছিল। আহমদ ছফা লিখেছেন, হোক। চরিত্রের যা কিছু মহৎ, শ্রেষ্ঠ এবং সত্য, তার উপর দাঁড়িয়েই তারা ফেসিবাদী পাকিস্তানি শক্তির বিরুদ্ধে লড়ছে। পাকিস্তানিরা বাংলাদেশের মানুষকে দাস করে রাখবার জন্য মানুষের মানুষের সমাজে জঙ্গলের আইন চালু করেছে। গত 25শে মার্চ তারিখের পর থেকে সেই নৃশংস বনের আইন প্রয়োগ করে বাংলাদেশের 3.5 কোটি মানুষকে খাঁচায় আটক করে রাখবার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে তারা। পক্ষান্তরে বাংলাদেশের সর্বস্তরের মানুষ পশু শক্তির দাস না থেকে মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে একটি বাহিনীর বিরুদ্ধে রণধ্বনি তুলেছেন। বস্তুত বাংলাদেশের এই সংগ্রাম প্রাগৈতিহাসিক পাকিস্তানি দায়িত্বের বিরুদ্ধে সভ্য স্বাধীনতাকামী মানুষের মানসিক অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম। এই সংগ্রামের অ্যাসিড স্পর্শে বাঙালি মানসিকতার খুব দ্রুত পালাবদল ঘটেছে। পূর্বেকার সংস্কারের জের রণরক্ত সফলতার মধ্য দিয়ে তার চেতনা থেকে বুড়ো পাতার মতো ঝরে পড়ছে প্রতিদিন। আর বিশ্বের এই তাবৎকালের মানুষ সমাজের সংগ্রামী অভিজ্ঞতার সারোচ্ছার তার চেতনায় স্থান করে নিচ্ছে এবং নতুন মানুষ হয়ে উঠছে প্রতিদিন। যে কোনো জাতির জন্য আদর্শবদ্ধ দুঃখের হিমশীতল স্পর্শের চাইতে মহৎ শিক্ষা আর কিছু হতে পারে না। বাংলাদেশের মানুষ যারা লড়াই করছেন, যারা ছিন্নমূল হয়ে শরণার্থী শিবিরে বাস করছেন, সকলেই ক্ষতিগ্রস্ত হয়েছেন, হবেন। অনেকে প্রিয়জন বিসর্জন দিয়েছেন, দিচ্ছেন এবং দেবেন। বাঙালি জাতি সামগ্রিকভাবে এমন ত্যাগ, এমন আত্মবিসর্জন ইতিহাসে আর কোনো পর্যায়ে করেনি। এই লড়াইয়ের মধ্য দিয়েই আত্মবিশ্বাসের মর্চে প্রচণ্ড বাস্তব আঘাতের মুখে ঝরছে এবং চরিত্রের যা সত্যিকার শক্তি বা সৃষ্টিশীলতার বিকাশ লাভ করছে। এই লড়াই প্রচণ্ড একটা ধাক্কা দিয়ে বাংলার ইতিহাসের ভার কেন্দ্রে ঢালাই হওয়া মানুষদের সমাজ থেকে বাংলার পাললিক মৃত্তিকার আসল সন্তানদের সমাজে প্রতিষ্ঠা করতে চলেছে। বাংলাদেশ যে একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় আসন্ন হয়ে উঠেছে, তার স্থপতি বাংলার সাধারণ মানুষ। বাংলার কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক, নারী, পুরুষ, লেখক, শিল্পী এবং সর্বস্তরের মানুষ। আর এভাবেই আহমদ ছফা আমরা যদি দেখি বাংলার ইতিহাসের একটি মোক্ষম জবাব কিন্তু বঙ্কিমচন্দ্রকে দিয়ে দিয়েছেন। বঙ্কিমচন্দ্র এবং তার ভাবধারার যেসব আধুনিক মানুষ বাংলার সাম্প্রদায়িক ইতিহাস রচনা বা প্রত্যাশা করেন, তাদেরকে দেখিয়েছেন আহমদ ছফা যে তাদের কল্পিত বা চর্চিত বাংলার ইতিহাস ত্রুটিপূর্ণ এবং খণ্ডিত। আহমদ ছফা জোর দিয়েছেন বাংলার ইতিহাস রচনা করতে হলে বাংলার হিন্দু মুসলমান, কৃষক, শ্রমিক, ছাত্র, নারী পুরুষ এবং সর্বস্তরের মানুষের ইতিহাসে সেখানে থাকতে হবে এবং সেটা তিনি করেছেন। আমরা যদি বাংলার এখানে বাংলা ইতিহাস প্রসঙ্গে প্রবন্ধটি বলি, সেখানে দেখবো এবং তার সমস্ত লেখার মধ্যে তিনি কিন্তু বাংলার ইতিহাস বলতে কোনো একটা সম্প্রদায়ের ইতিহাস বলেননি বা একটা শ্রেণীর ইতিহাস বলেননি। যদিও তিনি সাধারণ মানুষের কথা বলতে চেয়েছেন, কারণ সাধারণ মানুষই হচ্ছে বেশি, সাধারণ মানুষের ইতিহাস এই হচ্ছে ইতিহাসে নেই। ছফা দেখিয়েছেন একটি স্বাধীন রাষ্ট্রের মধ্যে দিয়ে বাংলার ইতিহাস তৈরির যে সম্ভাবনা তৈরি করেছিল বাংলার পূর্বাংশের মানুষেরা, সেই সম্ভাবনা বঙ্কিমের মতাদর্শ ধারণকারীদের দ্বারা সম্ভব হয়নি। বাংলার পূর্বাংশের মানুষেরা যে স্বাধীন রাষ্ট্র তৈরি করেছে তা পুরো ভারতবর্ষের জন্যই দৃষ্টান্ত স্বরূপ। ছফা সেসব তাত্ত্বিকদের বিশ্লেষণকে ভ্রান্ত বলেছেন যারা ভারতীয় জনগণের এক জাতিত্বের দাবি তুলেছেন। সাম্প্রতিক বিবেচনা বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস গ্রন্থে আহমদ ছফা লিখেছেন, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভারতের কংগ্রেস দলীয় তাত্ত্বিকেরা বাংলাদেশ রাষ্ট্রের মতাদর্শগত ভিত্তিটির উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছিলেন। তাদের প্রচার প্রপাগান্ডার ধরনটি থেকে একটি বিষয় পরিষ্কারভাবে বেরিয়ে এসেছিল, এটি এই
এই একটি বিষয় পরিষ্কারভাবে বেরিয়ে এসেছিল, ভারতের জাতীয় কংগ্রেস সকল ভারতীয় জনগণের এক জাতিত্বের যে দাবি তুলে ধরেছিল বাংলাদেশ জন্মের মধ্য দিয়ে, সেই জিনিসটি আবার নতুন করে প্রমাণিত হতে যাচ্ছে। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলটিও কিন্তু এরকম তার যে বুদ্ধিজীবীরা আছেন তারাও কিন্তু এইরকম হচ্ছে যে কংগ্রেসের যে প্রোপাগান্ডা, কংগ্রেসের যে চিন্তাধারা সেটাই ধারণ করেন, এবং সেখানে তারা বলেছেন যে বাংলাদেশের জন্মকে মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের ভ্রম সংশোধন বলে কিন্তু তারা ব্যাখ্যা করছেন। যে কিন্তু আহমদ সাহেব বলেছেন যে এই ব্যাখ্যাটির মধ্যে একটা কিন্তু শুভঙ্করের ফাঁক রয়েছে। হ্যাঁ, সেই ফাঁকটা কি? সেই ফাঁকটা হচ্ছে তিনি বলেছেন যে অবশ্যই প্রশ্ন করা প্রয়োজন যে ভারতের হিন্দু মুসলমান দুটি জাতি আলাদা, এটি যেমন সত্যি নয় তেমনি সত্য নয় ভারতের সব জাতি মিলে একটি জাতি। এটা একটা আহমদ সাহেবের যে এই আবিষ্কার, এই উপলব্ধি এই বাংলার তথা ভারতের অনেক তুখোর ইতিহাসবিদ কিন্তু করতে পারেননি বা তারা চাননি। বাংলা তো বটেই, ভারতীয় উপমহাদেশের ইতিহাসের গভীর পাঠ না থাকলে এই উপলব্ধি সম্ভব নয়, এটা আমার মত। আহমদ সাহেব ইতিহাসকে মৃতভাবে পাঠ বা মোকাবেলা করেন না, তার লেখায় অতীত এবং বর্তমান একাকার হয়ে যায়। তিনি অতীত অনুসন্ধান করেন বর্তমানকে বোঝার জন্য। তাই আমাদের অনেক মেকানিক্যাল বা প্রথাবদ্ধ যে ইতিহাসবিদেরা রয়েছে তাদের সাথে আহমদ সাহেবের বড় পার্থক্য রয়েছে। লাকা একদা বলেছিলেন, অতীতকে ইতিহাস বলা চলে না, ইতিহাস বর্তমানের মাপকাঠি, অতীত শুদ্ধ বর্তমানে আসিয়াই ইতিহাস পদবাচ্য হয়। এই তর্জমাটি আমি নিয়েছি সলিমুল্লাহ খানের তর্জমা থেকে, তিনি লাকার এই লাইনকে অনুবাদ করেছিলেন সেখান থেকে। জানি না আহমদ সাহেব লাকা পড়েছিলেন কিনা, না পড়লেও দোষ নাই। কথায় আছে মহৎ ব্যক্তিরা একই রকম ভাবে। এই সময়ের তুখোর ইতিহাসবিদ, একজন ইতিহাসবিদ আপনারা জানেন যে দীপেশ চক্রবর্তী, যেমন তার একটা প্রবন্ধে যেটা হচ্ছে রাষ্ট্রচিন্তায়, সেখানে বলেছিলেন যে আহমদ সাহেবের লেখায় মাঝে মাঝে কিছু সাল তারিখে ভুল আছে। এখন আহমদ সাহেব সাল তারিখে কিছু ভুল করতেই পারেন, নতুন নিয়ে তিনি অতটাই ছিলেন না যত না তিনি হচ্ছে বিশ্লেষণে তার মনোযোগ ছিল। ঠিক আছে, সেই জন্য আমি বলছি যে এগুলো একটু ভুল থাকলেও সেগুলো আসলে মার্জনা করতে কোনো মানে দোষ নাই আমার মতে। তো আমি শেষ করব আমার প্রবন্ধটি এই বলে, সেখানে হচ্ছে যে আহমদ সাহেব যে ইতিহাস করেছেন, আমি বলছি একজন ইতিহাসবিদ আহমদ সাহেব, সেটা কি ধরনের ইতিহাসবিদ? আমরা যদি দেখি আবারও জার্মান দার্শনিক হেগেলের হচ্ছে কাছে যাব। হেগেল যে তার একটি গ্রন্থ ইন্ট্রোডাকশন টু দ্য ফিলোসফি অফ হিস্ট্রি, সেখানে তিনি ইতিহাসের হচ্ছে চর্চার কয়েকটি মেথড, ইতিহাস চর্চার কয়েকটি মেথডের কথা বলেছেন, পদ্ধতির কথা বলেছেন। মোটা দাগে তিনি তিনটি ভাগে ভাগ করেছেন এই মেথডকে। একটা করেছেন অরিজিনাল হিস্ট্রি, রিফ্লেকটিভ হিস্ট্রি এবং ফিলোসফিক হিস্ট্রি। এখন রিফ্লেকটিভ হিস্ট্রিকে আবার চার ভাগে তিনি ভাগ করেছিলেন। একটা হলো ইউনিভার্সাল হিস্ট্রি, যার উদ্দেশ্য হলো পুরো মানুষ, দেশ বা বিশ্বের ইতিহাস করা। আরেক ধরনের ইতিহাস ছিল যেটা হচ্ছে প্রাগম্যাটিক ইতিহাস হিস্ট্রি। আরেকটা তৃতীয় যেটা, সেটাকে আমি ফোকাস করবো মূলত। তৃতীয়টি যেটা হচ্ছে সেটা হচ্ছে রিফ্লেকটিভ পদ্ধতির ধারা, যেটা হচ্ছে ক্রিটিক্যাল রিফ্লেকটিভ হিস্ট্রি একটা রয়েছে। রিফ্লেকটিভ হিস্ট্রিকে আবার কয়েকটা ধরনের ভাগ করেছেন তিনি, আমরা দেখব সেটা। একটা ধারা হচ্ছে ক্রিটিক্যাল রিফ্লেকটিভ। তো রিফ্লেকটিভ হিস্ট্রি কয়েকটা ভাগ আমি বলেছি। একটা হচ্ছে ইউনিভার্সাল হিস্ট্রি যেটা, আরেকটা হচ্ছে আমি বলেছি যে প্রাগম্যাটিক, আরেকটা হচ্ছে ক্রিটিক্যাল রিফ্লেকটিভ, এবং চতুর্থটি যেটা বলেছেন যে ফাইনাল টাইপ অফ রিফ্লেকটিভ হিস্ট্রি। তো আমি যেটা ক্রিটিক্যাল রিফ্লেকটিভ হিস্ট্রিটা, সেটা কি? ক্রিটিক্যাল রিফ্লেকটিভ হিস্ট্রিটা মূলত ইতিহাসের যে ধারা, এটা যে পদ্ধতিতে করা হয়, এটা সরাসরি ইতিহাস না, ঠিক আছে? এটা হচ্ছে ইতিহাসবিদদের ইতিহাস হচ্ছে আলোচনা করা, যেরকম ইতিহাস লেখা হয় সেটার একটা বিশ্লেষণ, সেটাকে একটা কাঠগড়ায় দাঁড় করানো, বিচার বিশ্লেষণ করে দেখা। সেটা বিভিন্ন ভাবে করা যায়, সেটা বিভিন্ন প্রবন্ধ, গ্রন্থ, বই বা এমনকি উপন্যাস, কবিতা, গল্প, এগুলোর মাধ্যমে করা যায়। মানে এটা হচ্ছে যে ইতিহাস লেখনির যে একটা ইতিহাস, এর একটা বিশ্লেষণ, এর একটা বিচার, সেটা কিন্তু আহমদ সাফা আমার মনে হয় যে এই কাজটি করতেই আসলে তিনি ভালোবাসতেন এবং করেছেন এই কাজটি।
তো সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে আহমদ সাফা, আমি বলতে চাই যে এক ধরনের ইতিহাসবিদই ছিলেন। ঠিক আছে, আমার আসলে প্রবন্ধ এখানে শেষ করছি। ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে শুনবার জন্য। ধন্যবাদ আজিউল রাসেল। যে প্রবন্ধটির উপর ভিত্তি করে আপনি আপনার এই প্রবন্ধটি রচনা করলেন, যে বাংলার ইতিহাস প্রসঙ্গে, এটা আমরা জানি যে মুক্তিযুদ্ধ চলাকালে অভিযান পত্রিকায় এটি প্রকাশিত হয়েছিল এবং সেখানে বোঝাই যাচ্ছে যে কি ভীষণ রকমের প্রত্যাশা, যে যেই বাংলার মানুষ, বাংলার সাধারণ, পূর্ববঙ্গের সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধ করছেন, তারাই এই নতুন করে ইতিহাস রচনা করবেন। এবং আমসাফার এই প্রবন্ধটি থেকে আমি একটু উদ্ধৃতি দিচ্ছি। বাংলার মাটির সাক্ষাৎ সন্তান স্বীকার করে নিয়েও আত্মশক্তিতে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। ধর্মগত, সম্প্রদায়গত, দেশগত সংকীর্ণতার বেঢপ চশমা এঁটে অতীতের পানে তাকাবার প্রয়োজন বাংলাদেশে অবস্থিত। এখন এই বেঢপ চশমার কথা যেটা আমসাফা বলার চেষ্টা করছিলেন, সেই বেঢপ চশমা এখনো কি আমরা আসলে রেখে দিতে পেরেছি কিনা, সেই বিষয়ে জানতে আমি যাব জহিরুল ইসলাম কোচি আপনার কাছে। আপনি যদি আলোকপাত করতেন, এবং আপনার পরই সলিমুল্লাহ খানের কাছে যাব। ধন্যবাদ রাসেল। আমার মনে হয় যে রাসেলের সবচেয়ে সাহসী রচনা আজকে আমি শুনলাম, এবং সাওহেকে তো আমরা নানাভাবে দেখি এবং যে কোনো বড় মানুষকে নানাভাবে নানা আলোকে দেখা যায়। তো রাসেল তো ট্রেন্ড হিস্টোরিয়ান, রাসেল নানা ব্যাখ্যা, বিশ্লেষণ এবং আলোচনা করে চমৎকারভাবে দিয়েছে যে সাওয়াই ইতিহাসের শুধু একজন পর্যবেক্ষক ছিলেন না, উনি ইতিহাস নিজেও রচনা করেছেন এবং তার গভীর ইতিহাসবোধ কিভাবে করে আমাদের বাংলাদেশ, বাংলা ভাষা এবং বাঙালি জাতি, এই প্রত্যয়গুলোকে উনি কিভাবে করে আমি বলবো যে নবায়ন করেছেন এবং নতুন দিশা দিয়েছেন। তো আমি আজকের এই আলোচনা করার আগে আমি ভাবছিলাম যে ইতিহাসের দু একটা বই আমি একটু দেখার চেষ্টা করি, অ্যাটলিস্ট ইতিহাস বলতে কি বোঝায়, ইতিহাসবিদ বলতে কি বোঝায়। তো আমি E.H. কারের হোয়াট ইজ হিস্ট্রি বইটা আমি একটু খোলার চেষ্টা করলাম, এবং ওইটা খুলতে গিয়ে আমি দেখলাম যে রাসেল যা বলেছে তার সপক্ষে আমি অনেক তথ্য আমি পেলাম। E.H. কারের ওই বই নিয়ে অনেক বিতর্ক হয়েছে, জিওফ্রি এলটনের সাথে তার যে বিতর্ক, এটা বিখ্যাত বিতর্ক, আপনারা জানেন। তো E.H. কার কিন্তু উনি খুব চমৎকার করে বলেছেন যে পাস্ট ফ্যাক্ট এবং হিস্টোরিক্যাল ফ্যাক্ট দুটো কিন্তু এক জিনিস না। কাজে অতীত থেকে এই পাস্ট ফ্যাক্ট থেকে হিস্টোরিক্যাল ফ্যাক্টকে আলাদা করা এবং তার তাৎপর্য বোঝা, সেটা কিন্তু জন্য একটা গভীর অন্তর্দৃষ্টি লাগে। এবং তিনি আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই ফ্যাক্ট ফেটিশিজমের দরকার নেই, যেটা দরকার সেটা হচ্ছে ইন্টারপ্রিটেশন। এই যে দীপেশ চক্রবর্তী যে বললো যে সন্তারিখের ভুল আছে, কিংবা কেউ বলার চেষ্টা করে উনি এটা তো স্মৃতির বিভ্রাট ঘটেছে, এই তারিখটা এখানে ভুল। তো ফ্যাক্ট ফেটিশিজমটা এটা কিন্তু সবাই করে নাই। উনি যেটা করেছেন সেটা হচ্ছে ইন্টারপ্রিটেশন, এবং ইতিহাসের ইন্টারপ্রিটেশনটাই হচ্ছে বেশি জরুরি। এবং আমি বলবো যে রাসেল চমৎকারভাবে আলোচনা করেছেন। প্রসঙ্গক্রমে তোমার হেগেলের কথা এসেছে, এবং বিশেষ করে পেরি অ্যান্ডারসন যখন ইন্ডিয়ান আইডিওলজি বইটা লেখে, সেখানেও আলোচনা এসেছিল যে হেগেল যেভাবে করে ইউরোপের হিস্ট্রিকে ইউনিভার্সাল করার চেষ্টা করেছে, সবাই অন্তপক্ষে এটা মেনে নেন, সরাসরি হেগেলের বিরুদ্ধে রচনা লেখেন নাই, কিন্তু আমাদের নিজস্ব, অর্থাৎ ইউরোপ যেভাবে করে তার মতো করে এগিয়েছে, তার আধুনিকতাকে সে বরণ করেছে, সেটাই আমাদেরকে অনুসরণ করতে হবে, এটা সবাই কখনোই মনে করেন নাই। উনি সবসময় মনে করেছেন আমাদের রেনেসাঁ আমাদের মতো করেই হবে, আমাদের এখানে রাষ্ট্র গঠন আমাদের মতো করেই হবে, এবং আমাদের জাতির গঠনও আমাদের মতো করেই হবে। তো ফলে স্বভাবে এগুলো খুব স্পষ্ট করে বলেছেন, তার লেখা থেকে উদ্ধৃতি দিয়েই বলা যায়। তো সেটা আমি তোমরা আলোচনা যেহেতু করেছো, তা আমি আর এই বিষয়ে বিস্তারিত আমি বলবো না। এবং যেটা হয়েছে, হেগেলেরও সীমাবদ্ধতা ছিল তখন ভারতবর্ষ সম্পর্কে সে যে ভারতের ইতিহাসকে, চীনের ইতিহাসকে, অন্যান্য আফ্রিকার ইতিহাসকে ফিক্স বলেছেন, সেটা তার কাছে তথ্য উপাত্ত কম ছিল, এবং শুধু তথ্য উপাত্ত না, এখানে দৃষ্টিভঙ্গির জায়গার ক্ষেত্রেও সংকট ছিল। তো যাই হোক, আমি ওই জায়গায় ওই আলোচনা বিস্তারিত করব না। আরেকটা জায়গা যেটা হচ্ছে যে
সবাই হচ্ছে যে জিনিয়াস যারা, তাদেরকে কোনো বাউন্ডারিতে আটকে রাখা যায় না। আমি বলবো যে অর্থাৎ আমি তাদের এই বাউন্ডারিটা ডিসলভ হয়ে যায়। একবার মনে হয় যে সবাই ইতিহাসবিদ, একবার সবার উপন্যাসগুলো যখন পড়া হচ্ছে তখন যে হিস্টোরিক্যাল ভিশন, একটা জাতি গঠন এবং জাতিকে ঐক্যবদ্ধ করা, জাতির মধ্যে সেই উপাদানগুলো হাজির করা যেগুলো জাতির বিকাশের জন্য সহায়ক হবে, সেই জায়গায় কিন্তু সবাই সমস্ত জায়গা থেকে সংগ্রহ করেছে। এবং আজিজুল রাসেলের যে প্রবন্ধ শুরুতে একটা, যেটা আমি বলবো যে এক ধরনের সার্ভে যেটা দিয়েছে, যে সবাই সেই একেবারে পাল যুগ সেন যুগ মানে পর্যন্ত সেটা রাসেলের আলোচনা আসেনি, এটা আলোচনা আমার ধারণা স্যার আলোচনা করবেন। কিন্তু অ্যাটলিস্ট আমরা দেখেছি 1857 সিপাহী বিদ্রোহ, এরপরে রেনেসাস, যেটা যেইটা নিয়ে সমালোচনা ছিল প্রচন্ড রকম। তারপরে ইভেন 1757 নিয়েও কিন্তু বাঙালি জাতি এবং রাষ্ট্র নিয়ে সবাই যে বইটা লিখেছেন সেখানে একটা প্রবন্ধ 1757 নিয়ে আছে। তারপরে তো ভারতবর্ষের এই যে সাম্প্রদায়িকতার ইতিহাস, সেগুলো নিয়ে আলোচনা করেছেন। তো সেই সার্ভেটা আমরা মোটামুটি ভাবে তোমার কাছ থেকে পেয়েছি। এবং তারপরে যেটা হচ্ছে যে হিস্ট্রির মোটর, হিস্ট্রির চালিকা শক্তি এটা কি, আমার ধারণা সবাই যেটা পিপল যেটা বলেছেন, এক অর্থে আমি বলবো যে গ্রামসি যেমন প্রিজন নোটবুকে অনেক শব্দ আমি বলবো যে এক অর্থে ভিন্ন শব্দ ব্যবহার করেছেন, বাট এটার অর্থকে পরে পরিস্থিতি সাপেক্ষ উনি ব্যবহার করেছেন। আমি এটাকে বলবো হিস্টোরিক্যাল ব্লক। সবাই যেটা বোঝাতে চেয়েছেন যে এখানে শ্রমিক কৃষক সহ এখানকার যারা মুটে মজুর এবং শিক্ষিত সচেতন যারা আছেন তারাই পিপল, এবং এই পিপল নিয়ে কিন্তু এখন সারা দুনিয়াতে ব্যাপক গবেষণা হচ্ছে। যে অর্থে আপনার তোমার ওই মানে ফরাসি বিপ্লবের সময় যে পিপলের একটা ধারণা এসেছিল থার্ড স্টেট, যেটা সেই থার্ড স্টেটেরও এক ধরনের কি বলে আমি বলবো যে রিফ্লেকশন এখানে আছে, যে এরা ফার্স্ট স্টেটও না, তারা মোনার্কিও না, তারা নোবিলিটিও না, তারা একেবারে সাধারণ অর্থে জনগণ। এবং সেই জনগণের আমরা কিন্তু একটা রিফ্লেকশন যেটা দেখি বিশেষ করে এখনকার আন্দোলনে, তাহরির স্কোয়ার বা অকুপাই মুভমেন্টের পরে পিপল নিয়ে কিন্তু তাত্ত্বিক আগ্রহী হয়ে উঠছে। এবং সেখানে আলান বাদিউর একটা চমৎকার কথা আছে যে অর্থাৎ পিপল যখন হয়ে ওঠে তখন পুরনো রাষ্ট্র কাঠামো ভেঙে পড়ে অ্যাটলিস্ট আকাঙ্ক্ষার মধ্যে, এবং নতুন রাষ্ট্র কাঠামোর আকাঙ্ক্ষা যখন গড়ে ওঠে এই মোমেন্টে, যেটা যখন উই দ্য পিপল এই শব্দ উচ্চারিত হয়। তো সেই অর্থে সবাই কিন্তু পিপল শব্দটা চমৎকার, মানে আমি বলবো যে তুমি পিপলস হিস্ট্রি বলি বা জনগণের লড়াই বলি, জনগণের সংগ্রাম বলি, জনগণকে ইতিহাসের চালিকা শক্তি বা কেন্দ্রে স্থাপন করেছেন। তো সেইটা একটা জায়গা আমি বলবো। তো সেই জায়গায় হিস্ট্রি ফ্রম বিলো, এটা আমি পুরোপুরি হয়তো তোমার সাথে আমি অ্যাগ্রি করবো না, কিন্তু অর্থাৎ সবাই এটাকে এইভাবে ইন্টারপ্রেট করেছেন এবং তারা ইতিহাসের চালিকা শক্তি তারা ই করছেন। সেটা হলো একটা জায়গা। আরেকটা যেটা হচ্ছে যে আমার কাছে তোমার আলোচনার আরেকটা জায়গা যেটা ছিল যে সবার রাষ্ট্রভাবনা, অর্থাৎ এই যে ইতিহাসের বারবার ইতিহাসের দিকে চোখ ফেরানো, এটা তো শুধু ইতিহাসের জন্য না, অতীতের জন্য না, এটা ভবিষ্যতের জন্য। অর্থাৎ ইতিহাস তো অতীত নেই, ইতিহাস তো ভবিষ্যৎ। ইতিহাস তো বর্তমানের দিকে অবস্থান করে ভবিষ্যৎ নির্মাণ করার আকাঙ্ক্ষা থেকে, ফলে তার ইতিহাস বোধ, ইতিহাস চেতনা কিন্তু অনেক বেশি ইন্টারভেনশনিস্ট। উনি ভবিষ্যৎ রচনা করতে চাচ্ছেন, এবং যেটা হচ্ছে যে নিপীড়িত, যেটাকে 95-96% মানুষ আমরা বলছি, তাদের মধ্যে যে ঐক্য রচনা করার চেষ্টা করছেন। সেই কারণেই কিন্তু উনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলছেন। সেই কারণে বাঙালি জাতীয়তাবাদের যাতে উগ্র জাতীয়তাবাদ না হয়ে যায় সেই সংকটের কথা বলেছেন। সেই কারণে সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের কথা সবাই বারবার বলেছেন, এবং বলেছেন যে এই সর্বস্তরে বাংলা প্রচলন করতে পারিনি বলেই আমরা সাধারণ মানুষের আমরা ব্যাপক ঐক্য কিন্তু সাধন করতে পারিনি। এটা পশ্চিমবঙ্গেও ওরা ব্যর্থ হয়েছে এবং আমাদের এখানেও আমরা ব্যর্থ হয়েছি। তো সেটা একটা বড় জায়গা। এবং মুক্তিযুদ্ধ তো ডেফিনেটলি সবাই মুক্তিযুদ্ধকে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন বলেছেন, এবং এটা নিয়ে কোনো সংশয় বা সন্দেহ নাই। এবং একটা যে ঐতিহাসিক মুহূর্ত, অর্থাৎ রাষ্ট্র একটা ব্যক্তি বা একটা কমিউনিটির বিকাশের জন্য জরুরি, এটা নিয়ে অনেকে তর্ক করতে পারে, কিন্তু আমরা যে হিস্টোরিক্যাল মানে কনজাংশনে আমরা আছি, সেই জায়গায় কিন্তু
রাষ্ট্রের একটা গুরুত্ব আছে, এবং আমরা যতই আন্তর্জাতিকতাবাদী হই না কেন, আমাদের চিন্তার ফরমেশনের মধ্যে কিন্তু জাতীয়তার একটা এবং সবাই যেটাকে আমরা বলি যে জাতীয় মুক্তির আন্দোলনের কথা বলেছি, উনি সংকীর্ণ অর্থে জাতীয়তাবাদের কথা বলেননি, যে এই অর্থে পিপলকে আমরা এখন এক ধরনের পপুলিস্ট মুভমেন্টও কিন্তু গড়ে উঠছে, সেটা না। পপুলার মুভমেন্ট বলতে যেটা বোঝায়, হ্যাঁ, সেই অর্থে, বা পিপলস রিপাবলিক বলতে যেটা বোঝায় সেই অর্থে কিন্তু জনগণ বা পিপলকে আমি বলবো যে উপস্থাপন করেছেন। তো আর আমি সময় বেশি বাড়াবো না, কারণ আমার মনে হয় স্যার আছেন, স্যার এগুলো নিয়ে অনেক ব্যাপকভাবে বলবেন। আমি খালি তুমি একটা চমৎকার কথা বলেছো যে ইংরেজরা পাখি মারলেও তার পাখি মারার ইতিহাসটা লেখে, আমাদের ইতিহাস লেখার প্রবণতা পরিশ্রমগুলো কম। তো চিনো আচেবে তার আর্ট অফ ফিকশনে উনি একটা প্রভাব, আফ্রিকান প্রভাবের কথা বলেছিলেন যে until the lions have their historians, tales of the hunt shall always glorify the hunter. So সিংহদের মধ্যে যতদিন পর্যন্ত ঐতিহাসিকের আবির্ভাব না হবে ততদিন শিকারীর গৌরব প্রচারিতই হবে। তো আমার মনে হয় যে এই যে জনগণের মধ্যে থেকে জনগণের ইতিহাসবিদদের উত্থান যত ঘটবে ততই আমরা জনগণের পক্ষে ইতিহাস রচনা করতে পারবো। তো আমার মনে হয় যে সেই সম্ভাবনা এবং সেই জায়গাটা সওয়াবের লেখা পড়লে আমরা উন্মোচন উনি করে দিয়েছেন। আমাদের বাকি কাজটা করতে হবে। তুমি পিএইচডি করতে যাচ্ছ ম্যাকগিল ইউনিভার্সিটিতে, আশা করি তুমি জনগণের ইতিহাস লিখবে, এবং আমি বলবো যে সবাই ওঙ্কার লিখেছিলেন, তুমি গ্লোবাল 60s নিয়ে পিএইচডি করবে আমি জানি। সো আমার মনে হয় যে আজকের দিনে সবাইকে আমরা স্মরণ করি, এবং তাকে স্মরণ করার সবচেয়ে শ্রেষ্ঠ উপায় হচ্ছে তার যেটাকে বলবো আনফিনিশড এজেন্ডা, তার যে অসমাপ্ত বিপ্লবকে আগায় নিয়ে যাওয়া, অথবা তার যেটা বেহাত বিপ্লব সেটাকে আবার নিজের হাতে, জনগণ নিজ হাতে যাতে নিতে পারে সেই সংগ্রামে সামিল হওয়া এবং তাকে বুদ্ধিবৃত্তিক জ্বালানি জোগাড় করা। এইটুকু বলে আমি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জহিরুল ইসলাম কোচি আপনাকে, এবং আপনার আলাপে একটা খুব চমৎকার বিষয় এসেছে, সেটা হলো যে ইতিহাসের দিকে তিনি আহমদ ছফা বারবার ফিরে তাকিয়েছেন এই কারণে যে ভবিষ্যৎকে তিনি নির্মাণ করতে চেয়েছিলেন, এবং এমন এক ভবিষ্যৎকে তিনি নির্মাণ করতে চেয়েছিলেন বা তিনি প্রত্যাশা করছিলেন যে এমন ভবিষ্যৎ নির্মিত হবে যারা আসলে গড়ে ওঠা মানুষ, ঢালাই হওয়া মানুষ নয়। গড়ে ওঠা মানুষ বলতে এখানকার সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধ করেছে এবং যাদের হাত দিয়ে যুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু প্রকৃত প্রস্তাবেই তাদের ভিতর থেকেই ইতিহাস লেখা হচ্ছে কিনা সেটা নিয়ে একটা বড় প্রশ্ন আসলে থেকেই যাচ্ছে, নাকি বারবারই আমরা ঢালাও হওয়া মানুষের খপ্পরে পড়ছি কোনো না কোনো ভাবে। আমি এবার এই প্রবন্ধটি নিয়ে আলাপ এবং আহমদ ছফার উপর আলোচনা করতে আমন্ত্রণ জানাবো সলিমুল্লাহ খান, আপনাকে কিছু বলুন আমাদের। ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য সংবাদ প্রকাশকে এবং বক্তৃতা দেওয়ার জন্য আজিজুল রাসেলকে। আমরা এটা একটা নিয়মিত অনুষ্ঠানে পরিণত করেছিলাম। আহমদ ছফার মৃত্যুর 20 বছর পূর্ণ হলো আজকে। তো এই অনুষ্ঠানে আমাদের দুধের স্বাদ ঘোলেই মেটাতে হচ্ছে, অথবা এইটা ঘোলটাই হয়তো দুধ হয়ে উঠবে। আমরা একটা ভালো প্রবন্ধ পেয়েছি, আমি বলবো এটা ছাপার অক্ষরে পড়লে আরো ভালো লাগবে। আমি দ্রুত একবার চোখ বুলিয়েছি। আজিজুল রাসেলের প্রবন্ধের গুণ হচ্ছে একটা বিষয়ের উপর দৃষ্টিকে কেন্দ্রীভূত করা, যেমন ইতিহাস সম্পর্কে আহমদ ছফার ধ্যান ধারণা কি। এইটার জন্য শিরোনাম হিসেবে আজিজুল রাসেল নাম দিয়েছেন ইতিহাসবিদ আহমদ ছফা। এটা কোনো অতিশয়োক্তি বলে আমি মনে করি না। 2 নম্বর কথা হচ্ছে আহমদ ছফার ইতিহাস দৃষ্টির কেন্দ্রে ছিল তার নিজের দেশ, মানে বাংলাদেশ। এটাও পরিষ্কার বলা উচিত। বাংলাদেশ আবার দক্ষিণ এশিয়া বলে যে উপমহাদেশের নাম আমরা করি তার একটা অংশ। মনে রাখতে হবে ইংরেজরা দক্ষিণ এশিয়া জয় করেছিল বাংলাদেশ জয়ের মধ্য দিয়ে। আসলে বাংলাদেশ বলতে কি বোঝায় এটা একটু সামান্য আলোচনা করা দরকার। ইংরেজরা যখন বলতো বেঙ্গল প্রেসিডেন্সি বা বেঙ্গল আর্মি, সেটা কি ছিল? এটা ছিল চট্টগ্রাম থেকে পেশোয়ার পর্যন্ত। একটু অবিশ্বাস লাগতে পারে আপনাদের, এই গোটা অঞ্চলটাকে কিন্তু বেঙ্গল বলা হতো। পরে যখন একটু ছোট করে আসলো, নর্থ ওয়েস্ট প্রভিন্স আলাদা করা হলো, তারপরেও কিন্তু দিল্লির কাছাকাছি পর্যন্ত বেঙ্গল বলা হতো। এই জন্য
কিন্তু আমরা বাংলা বলতে যেটা বোঝাই, বঙ্কিমচন্দ্র নিজেও লিখেছেন বাংলার ইতিহাস প্রসঙ্গে কয়েকটি কথা, সেখানে উনি বলছেন যে এলাকার মানুষ বাংলা ভাষায় কথা বলে আমি শুধু সেটাকেই বাংলা বলে ধরবো। যেমন 1857 সনের যেটাকে ইংরেজরা সিপাহী বিদ্রোহ বলেছেন, সেটা কেন্দ্রীভূত ছিল আওয়াদে, যেটাকে বাংলায় আমরা অযোধ্যা বলি, ইংরেজিতে এখন ইউপি বলে, উত্তরপ্রদেশ। ইংরেজ আমলে ইউপি বলতো ইউনাইটেড প্রভিন্সেস। সেটাও কিন্তু তখন বেঙ্গল প্রেসিডেন্সিতে ছিল। কাজে বাংলা কথা বলার সময় আমাদের বলতে হবে বাংলাদেশে যেখানে বাংলা বলা হয়, বর্তমান বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ভারতের আরো কয়েকটি প্রদেশের আশপাশে কয়েকটি জেলা যেখানে বাংলা বলা হয়। বঙ্কিমচন্দ্র এটাই বলেছিলেন। আমার দ্বিতীয় কথা হচ্ছে, আহমদ ছফার প্রবন্ধটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের প্রথমে বঙ্কিমচন্দ্র থেকে শুরু করতে হবে। যেমন বাংলার ইতিহাস প্রসঙ্গে এই প্রবন্ধে একটা এপিগ্রাম বা উদ্ধৃতি দিয়ে শুরু করেছেন আহমদ ছফা, বাংলার ইতিহাস চাই নহিলে বাঙালি বাঁচিবে না। এটা বঙ্কিমচন্দ্রের বিখ্যাত প্রবন্ধ, বাংলার ইতিহাস প্রসঙ্গে কয়েকটি কথা। এটা ছাপা হয়েছিল বাংলা 1287 বাংলায়, মানে ইংরেজি 1880-র দিকে বঙ্গদর্শন পত্রিকায়। সেই প্রবন্ধের থেকে এই আহমদ ছফা উদ্ধৃতিটা নিয়েছেন। তাহলে বাংলার ইতিহাস নাই কেন? বঙ্কিমচন্দ্র বললেন ইংরেজরা যে ইতিহাস লিখতেছেন, তখন তিনি চার্লস স্টুয়ার্টের ইতিহাসের কথা বললেন, কেরির ছেলে মার্শম্যানের লেখা ইতিহাসের কথা বললেন, বলে এগুলি করে ইংরেজরা আমাদের কতগুলি চটুল ইতিহাস উপহার দিয়েছেন। তাদের ভিত্তি কি? মুসলিম শাসন আমলে যে সমস্ত ফার্সি ইতিহাস লেখা হয়েছিল, বঙ্কিম দুটোর নাম করেছেন। একটা হলো মিনহাজউদ্দিন সিরাজের বিখ্যাত ইতিহাস তাবাকাতে নাসিরি, বঙ্কিম নাম উল্লেখ করেন না কিন্তু মিনহাজউদ্দিন নাম উল্লেখ করেছেন। আর একটা নাম উল্লেখ করেছেন সিয়ারুল মুতাক্ষরিন, বঙ্কিম একটা অদ্ভুত বানানে লিখেছেন সয়ের মুতাক্ষরিন নামে, গোলাম হোসেন খানের লেখা। এইটা হলো অষ্টাদশ শতাব্দীর শেষে লেখা। আর মিনহাজেরটা লেখা কখন? ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি বাংলাদেশ জয় করার 50 বছরের মাথায় বা 60 বছরের মাথায়, মানে ইংরেজি 1260 সনের দিকে। এইগুলিকে উদ্ধৃত করে বঙ্কিম বললেন এগুলো বাংলার প্রকৃত ইতিহাস নয়, এগুলো তো শাসকদের ইতিহাস। বঙ্কিমের এখানে কিছুটা সংকীর্ণ সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি স্পষ্ট। এমনি মুসলমানদেরকে ইঙ্গিত করেছেন যারা মাথা ক্ষৌরকর্ম করে ইত্যাদিতে, ক্ষৌরিত, চিকুর ইত্যাদি খারাপ শব্দ লিখেছেন, গো হত্যাকারী এই সমস্ত শব্দ লিখেছেন, যেটা বঙ্কিমের মতো জ্ঞানী এবং প্রতিভাবান লোকের কাছে আশা করা যায় না। তো যা হোক, তারপরেও বঙ্কিমের এই প্রবন্ধের মধ্যে সারবস্তু আছে। আমি সেই সারবস্তু দিয়েই আহমদ ছফার প্রবন্ধটা পড়ার চেষ্টা করব। যেমন ধরেন বাঙালি মুসলমান, এই কথাটা কিন্তু বঙ্কিম ব্যবহার করেছেন। বঙ্কিম বলছেন বাঙালির ইতিহাস চাই, কিন্তু বাঙালি সব একরকমের নয়। বঙ্কিম বলছেন বাঙালি 4 প্রকারের। এইটাও একই বছরে প্রকাশিত পরের সংখ্যায়, পৌষ সংখ্যা প্রকাশিত প্রবন্ধের নাম কি? বাঙালির উৎপত্তি। বঙ্কিমের লেখা প্রবন্ধ বঙ্গদর্শনে ছাপানো 1287 বাংলা, ইংরেজি 1881 গোড়ায়। সেখানে উনি কি বলেছেন? যে বাঙালি 4 প্রকারের। উনি বলছেন বাঙালি হচ্ছে আর্য হিন্দু প্রথম প্রকার, দ্বিতীয় প্রকারকে অনার্য হিন্দু, যাদেরকে শূদ্র বলছেন উনি। শূদ্রদের অনেকে আর্য আছে কিন্তু বেশিরভাগই অনার্য উনি বললেন। আর দলকে আর্য এবং অনার্যের মিশ্রণ আর জানার্য, এরা হলো চন্ডাল। চতুর্থ বাক্যে বাঙালি মুসলমান। কিন্তু বঙ্কিমের দুঃখ দেখলে আপনারা বুঝতে পারবেন, ইংরেজরা যখন প্রথম লোক গণনা বা আদমশুমারি শুরু করলো ইংরেজি সন 1871-এ, তার ফলাফল 72-এ বেরোলো। তার 10 বছরের মাথায় বঙ্কিম এই প্রবন্ধ লিখছেন। তিনি বলছেন তার একটু মনের মধ্যে কষ্ট আছে বঙ্কিমের কথাটা আমি একটু পড়ে শোনাই তার প্রবন্ধের শেষ প্যারা থেকে। এখন তো দেখিতে পাই বাংলার অর্ধেক লোক মুসলমান, ইহার অধিকাংশই যে ভিন্ন দেশ হইতে আগত মুসলমানদিগের সন্তান নয়, তাহা সহজেই বুঝা যায়। বঙ্কিমবাবু বলছেন কেননা ইহারা অধিকাংশই নিম্ন শ্রেণীর লোক, দেশ কৃষিজীবী। যখন বাংলাদেশের অধিকাংশ লোক নিম্ন শ্রেণীর, তারা কৃষিজীবী, সুতরাং তারা বিদেশ থেকে আগত হতে পারেন না। 2 নম্বর যুক্তি, রাজার বংশাবলী কৃষিজীবী হইবে আর প্রজার বংশাবলী উচ্চ শ্রেণী হইবে, ইহা অসম্ভব। এটা হচ্ছে বঙ্কিমের বুদ্ধিগ্রাহ্য যুক্তি, আমি বলতে পারি রেশনাল যুক্তি, ইন্টেলেকচুয়াল যুক্তি। তারপরে তিনি দ্বিতীয় একটি কারণ দেখাচ্ছেন। দ্বিতীয় কি কারণে এরা ইমিগ্রেন্ট বা বহিরাগত হতে পারে না? বাংলাদেশের অধিকাংশ লোক কেমনে মুসলমান হলো? অল্প সংখ্যক রাজা অনুচর বর্গের বংশাবলী এত অল্প সময়ের মধ্যে এত বিস্তৃতি লাভ করিবে, ইহাও অসম্ভব। বঙ্কিম বলছেন তারপর
অতএব দেশীয় লোকেরা যে সধর্ম ত্যাগ করিয়া মুসলমান হইয়াছে ইহাই সিদ্ধ। দেশীয় লোকের অর্ধেক অংশ কবে মুসলমান হইল? কেন সধর্ম ত্যাগ করিল? কেন মুসলমান হইল? কোন জাতি এরা মুসলমান হইয়াছে? বাংলার ইতিহাসে ইহার অপেক্ষা গুরুতর তত্ত্ব আর নাই। লক্ষ্য করুন, এটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের উক্তি ওই প্রবন্ধে, যেটা নাম বাংলার ইতিহাস সম্বন্ধে কয়েকটি কথা। এখন বর্তমানে বঙ্কিম রচনাবলীর 2য় খণ্ডে এটা পাওয়া যায়। তারপরে তার পরের মাসে তিনি যে প্রবন্ধটা লিখেছিলেন বাঙালির উৎপত্তি, সেটাতেও তিনি সুন্দর করে বলছেন যে লোক সংখ্যা গণনায় স্থির হইয়াছে যে যাহাদিগকে বাঙালি বলা যায়, যাহারা বাংলাদেশে বাস করে, বাংলা ভাষায় কথা কয়, তাহাদিগের মধ্যে অর্ধেক মুসলমান। দেখেন বঙ্কিমের মধ্যে এটা একটা অবসেশনে পরিণত হয়েছে, কারণ তারা কখনো কল্পনা করে নাই 1871-এর আগে যে বাংলাদেশের মেজরিটি লোক, বাংলাদেশ বলে তখন বোঝাচ্ছেন উনি প্রেসিডেন্সি বিভাগ, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ, এইগুলি, আর একটা বর্ধমান বিভাগ, মোট 5টা বিভাগ ছিল তখনকার সম্মিলিত বাংলায়, বিহার উড়িষ্যা বাদ দিয়ে। এইখানে মুসলমানরা মেজরিটি, এটা কখনো কেউ কল্পনা করে নাই। সকলেই বলতো বাংলার ভাষা হিন্দি। ইংরেজরা যখন বাংলাদেশ জয় করে তখন বাংলার ভাষা হিন্দি মনে করা হতো। ইংরেজরা প্রথম আবিষ্কার করলো যে না, বাংলাদেশে একটা আলাদা ভাষা আছে, সেই জন্য নাথানিয়াল ব্রাসি হালেদের বাংলা ব্যাকরণের নাম কি? এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। তখনও বেঙ্গলি কথাটা আসে নাই। এবং তার প্রায় 50 বছরের মাথায় রাজা রামমোহন রায়ের ব্যাকরণ যখন লেখা হয় তখন তার নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। আমি কথাটা বলছি, বাঙালি কথাটা তখনও চালু হয়নি। বাংলাদেশের ভাষা যে আদৌ বাংলা, এইটা ইংরেজদের কাছে আবিষ্কার মনে হয়েছিল কখন? 1778 সনে, যখন নাথানিয়াল ব্রাসি হালেদের ব্যাকরণ প্রকাশিত হয় ইংরেজি বাংলা অক্ষরে। আর তার 100 বছরের মাথায়, প্রায় 102 বছরের পরে বঙ্কিমচন্দ্র যখন এই প্রবন্ধ লিখছেন, তখনও তিনি বিস্মিত, আরে বাংলাদেশের বেশিরভাগ লোক কোন ফাঁকে মুসলমান হয়ে গেল? এইটা অনুসন্ধান করা আমাদের খুব দরকার। কিন্তু যারা মুসলমান হয়েছে, বঙ্কিম বলছেন যে এরা তো বিদেশ থেকে আসে নাই, এরা তো বাংলাদেশের লোক, তো এরা ধর্মান্তর করলো কেন? এদের সম্পর্কে বঙ্কিমের বক্তব্য হচ্ছে বাংলাদেশে কত লোক মুসলমান হয়েছে তাদের কথা না বলিয়া বাংলার ইতিহাসের সারমর্ম বঙ্কিম লিখছেন এইভাবেই। সারমর্মের বাংলা খুব সুন্দর। বঙ্কিমের ভাষাটা এখন আমাদের মুগ্ধ করে, বলে স্থূলকতা। স্থূলকতা কি? বাঙালি জাতির উৎপত্তির অনুসন্ধান করিতে প্রবৃত্ত হইয়া আমরা যাহা পাইয়াছি তাহার পুনরুক্তি করিতেছি। বঙ্কিম বলছেন কি? ভাষা বিজ্ঞানের সাহায্যে ইহা স্থিরীকৃত হইয়াছে যে ভারতীয় এবং ইউরোপীয় প্রধান জাতি সকল এক প্রাচীন আর্য বংশ হইতে উৎপন্ন, যাহার ভাষা আর্য ভাষা, সেই আর্যবংশীয় বাঙালির ভাষা আর্য ভাষা, একজন বাঙালি আর্য বংশীয় জাতি। এটা হলো বঙ্কিমের অহংকার। বাঙালি হিন্দুরা হচ্ছে বিশুদ্ধ আর্য, হিন্দু তো সবাই নয়, ব্রাহ্মণ এবং কায়স্থ, কোথাও কোথাও 2-1 বৌদ্ধ, এটা হচ্ছে উচ্চবর্ণ, এরা একেবারে বিশুদ্ধ আর্য। বঙ্কিম বলছেন কোন ব্রাহ্মণ যদি অব্রাহ্মণের সাথে মিলিত হয়, সংকর হয়, তাহলে তারা ব্রাহ্মণত্ব থাকে না। আচ্ছা, বঙ্কিমের যুক্তির দিক। কিন্তু তারপরে বলছেন কিন্তু বাঙালি অবিমিশ্রিত বা অমিশ্রিত বা বিশুদ্ধ আর্য নহে। ব্রাহ্মণ অমিশ্রিত এবং বিশুদ্ধ আর্য, সন্দেহ নাই। কেননা ব্রাহ্মণ হইতে এই উৎপত্তি ভিন্ন, সংকরত্ব সম্ভবে না। সংকরত্ব ঘটিলে ব্রাহ্মণত্ব যায়। বিশুদ্ধ ক্ষত্রিয় বৈশ্য সম্বন্ধে হইলে হইতে পারে, কিন্তু ক্ষত্রিয় বৈশ্য বাংলায় নাই বলিলেই হয়। আমি বলছি বাংলাদেশে 100 বছর আগে আহমদ ভাই প্রবন্ধটা লিখতেছেন 1971-এ, তার মাত্র 90 বছর আগে বঙ্কিম কি লিখছেন? আমাদের ইতিহাসের পরিবর্তন, ইতিহাস লেখার দৃষ্টির পরিবর্তনের কথা বলছি আমি। অতি অল্প সংখ্যক বৈদ্য ও বণিকগণকে বাদ দিলে দেখা যায় যে বাঙালি কেবল 2 ভাগে বিভক্ত। কি কি সেই ভাগ? ব্রাহ্মণ ও শূদ্র। ব্রাহ্মণ বিশুদ্ধ আর্য, কিন্তু শূদ্র দিগকে বিশুদ্ধ আর্য কি বিশুদ্ধ অনার্য বিবেচনা করিব কি মিশ্রিত বিবেচনা করিব, ইহারই বিচার আমরা এত দূর বিস্তারিত করিয়াছি। কেননা বাঙালি জাতির মধ্যে সংখ্যায় শূদ্রই প্রধান। তারপরে অনুসন্ধানে দেখছেন, অনুসন্ধানে ইহাও পাওয়া গিয়াছে যে আর্যেরা দেশান্তর হইতে বাংলায় আসিয়াছিলেন। এখন ভারতে বিজেপির তাত্ত্বিকেরা বলছেন না, আর্যরা অনেক আগে থেকে ভারতের আদিবাসী, কিন্তু বঙ্কিমের মধ্যে এই বৈজ্ঞানিক সততা ছিল। উনি বলছেন এই আর্যরা এসেছে কোথা থেকে জানেন? যেটাকে তুরান বলা হয়, আফগানিস্তান, তুর্কিস্তান, যেটাকে আমরা এখন ইংরেজিতে বলি মধ্য এশিয়া, সেখান থেকে। তখন আমরা এই তত্ত্ব উত্থাপন করিয়াছিলাম যে তাহারা আসিবার পূর্বে বাংলায় বসতি ছিল কিনা। এইখানেও বঙ্গে সিদ্ধান্ত দিয়েছেন আর্যরা আসার আগে বাংলা জনশূন্য ছিল না বা বিরান ভূমি ছিল না।
এইখানে মানুষ ছিল, তাদেরকে তিনি নাম দিয়েছেন অনার্য। আমি না পড়ে সার কথাই বলছি, উনি বলে অনার্যরা দুই বংশীয়। উনি বলছেন কোল বংশীয় এবং দ্রাবিড় বংশীয়। কোল মানে যাদেরকে আমরা সাঁওতাল, মুন্ডারি, ওরাও ইত্যাদি বলি, অস্ট্রিক বলা হয় আধুনিক বৈজ্ঞানিক ভাষায়। বঙ্কিম বলছেন বাংলার অনার্য অধিবাসীরা দুই রকমের। প্রথমে আসছে কোলেরা, যাদের একটা সাক্ষাৎ বংশধর হচ্ছে আমাদের, যাদেরকে সাঁওতাল বলা হয়। আর একটা হচ্ছে কি দক্ষিণ ভারতের যাদের প্রাধান্য এখন আছে, যারা অনার্য, যাদের ভাষাকে আর্যরা বিলুপ্ত করতে পারে নাই। দ্রাবিড় বংশীয় তামিল, তেলুগু, কর্ণাটক, কর্ণাটিকা এবং মালয়ালি, এই সমস্ত ভাষা যারা বলেন। আচ্ছা, এরপরে উনি বলছেন, আমি একটু পড়ে শোনাই। বিচারে পাওয়া গিয়েছে যে আর্যেরা বাংলায় আসিবার পূর্বে বাংলায় অনার্য দিগের বাস ছিল। তারপর দেখিয়েছে যে সেই অনার্যগণ এক বংশীয় নহে, কতগুলি কোল বংশীয় আর কতগুলি দ্রাবিড় বংশীয়। দ্রাবিড় বংশের পূর্বে কোল বংশীয়রা বাংলায় অধিকারী ছিল। আমরা যাদের এখানে আদিবাসী বলতে পারছি না, বাংলাদেশে আইনে নিষেধ করা হয়েছে, কিন্তু বলা হচ্ছে বঙ্কিমের কথা যদি সঠিক হয়, আদিবাসী হচ্ছে বাংলায় এই কোল বংশীয়রা, মানে তাদের একটা প্রতিনিধি আমরা এখন দেখি ওরাও এবং মুন্ডা এবং সাঁওতালদের। তারপরে দ্রাবিড় বংশীয়রা আইসে, পরে আর্যগণ আসিয়া বাংলা অধিকার করিলে কোলীয় ও দ্রাবিড়ী অনার্যগণ তাহাদিগের তাড়নায় পলায়ন করিয়া বন্য পার্বত্য প্রদেশে আশ্রয় গ্রহণ করে। কথা খুব গুরুত্বপূর্ণ, লক্ষ্য করবেন। কিন্তু সকল অনার্যই আর্যের তাড়নায় বাংলা হইতে পলাইয়া বন্য ও পার্বত্য প্রদেশে দেশে আশ্রয় লইয়াছিল এমত নহে। আমরা দেখিয়েছি যে অনার্যগণ আর্যের সংঘর্ষণে পড়িলে আর্য ধর্ম ও আর্য ভাষা গ্রহণ করিয়া হিন্দু জাতি বলিয়া গণ্য হয়, গণ্য হইয়া হিন্দু সমাজভুক্ত হইতে পারে, হইয়াছে ও হইতেছে। অতএব বাঙালি শূদ্র দিগের মধ্যে এই রূপে হিন্দুত্ব প্রাপ্ত অনার্য থাকা সম্ভব নহে। আছে কিনা তাহার প্রমাণ খুঁজিয়ে দেখিতেছি। আছে কিরকম? দেখিয়াছি যে বাংলা ভাষার এমন একটি ভাগ আছে যে অনার্য ভাষায় তাহার মূল বলিয়া বোধ হয়। আজকে আমরা টের পাচ্ছি বাংলায় গপ গপ, সপ সপ, শাঁসা, এই সমস্ত শব্দ আর্য ভাষায় নাই। এগুলো সাঁওতালি বা কোল ভাষা থেকে বাংলায় এসেছে। এটা বঙ্কিম তখন কিন্তু তার গভীর প্রতিভা বলে আন্দাজ করেছেন। উনি বলছেন এইভাবেই, বলছে অনার্য ভাষায় তাহার মূল বলিয়া বোধ হয়। আরো দেখিয়াছে যে বাঙালি শূদ্র দিগের মধ্যে এমন অনেকগুলি জাতি আছে যে অনার্যগণকে তাহাদের পূর্বপুরুষ বলিয়া বোধ হয়। এখন বাকি কি? আহমদ সাফা যে আর্গুমেন্ট করছেন পরবর্তীকালে, যেটা আহমদ সাফাকে সমালোচনা করেছিলেন এবনে গোলাম সামাদ প্রমুখ পণ্ডিত, যে আহমদ সাফা তো বঙ্কিমের কথার পুনরুক্তি করছেন। আহমদ সাফা বলেন বঙ্কিমের কথা যদি বৈজ্ঞানিকভাবে টেকসই হয়, পুনরুক্তি করতে দোষ কি? যেমন এখানে আছে। অর্থাৎ এখন যাদেরকে বাঙালি মুসলমান বলা হচ্ছে, আহমদ সাফা বলছেন তারা বাংলার আদিতম যারা বাসিন্দা অনার্য তাদেরই বংশধর। আমি কথাটা খুব পরিষ্কার করছি। আহমদ সাফা তাদেরকে মুসলমান বলে ডিফেন্ড করছেন না, তিনি তাদের বলছেন এরা বাংলার ওই যে অকৃত্রিম আসল সন্তান, তাদের উৎপত্তিটা দেখাচ্ছেন উনি বঙ্কিমের পদ ধরে। আমি একটু পড়লে বুঝতে পারবে। পরিশেষে ইহাও প্রমাণ করা গিয়েছে যে বঙ্কিম বলছেন বাঙালি শূদ্রের কিয়দংশ অনার্য সম্ভূত হইলেও অপরাংশ আর্য বংশীয়। ঠিক আছে, কেহ বিশুদ্ধ আর্য যেমন অম্বষ্ট কায়স্থ, কেহ আর্য অনার্য উভয় কুলজাত যেমন চণ্ডাল। এক্ষণে এই বাঙালি জাতি কি প্রকারে উৎপন্ন হইল তাহা আমরা বুঝিয়াছি। বঙ্কিমের ভাষা দেখেন, প্রথম কোল বংশীয় অনার্য, তারপর দ্রাবিড় বংশীয় অনার্য, তারপর আর্য। এই তিনে মিশিয়া আধুনিক বাঙালি জাতির উৎপত্তি হইয়াছে। স্যাক্সন, ডেন ও নরমান মিশিয়া যেমন ইংরেজ জন্মিয়াছে, কিন্তু ইংরেজের গঠন ও বাঙালির গঠনের দুইটি বিশেষ প্রভেদ আছে। বঙ্কিমের পাণ্ডিত্য দেখেন, বঙ্কিম ছিলেন সেকালের বড় সমাজবিজ্ঞানীদের ছাত্র। উনি বলছেন যাকে পজিটিভিস্ট বলা হয়, প্রত্যক্ষ যাহা দর্শন করা যায় তাহাই সত্য, এই মতবাদের অনুসারী তিনি বলছেন টিউটন হোক বা নরমান হোক, যতগুলি জাতির সংমিশ্রণে ইংরেজ জাতি প্রস্তুত হইয়াছে সকলগুলি আর্য বংশীয়। বাঙালি যে কয়েকটি জাতিতে গঠিত হইয়াছে তাহার কেহ আর্য কেহ অনার্য। খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু। স্যাক্সন, ডেন এন্ড নরমান। ডেন মানে ডেনিশ, দিনেমার। নরমান মানে ফ্রান্সের উত্তরাঞ্চলের লোকজন, আর স্যাক্সন মানে জার্মান। জার্মান, স্ক্যান্ডিনেভিয়ান এবং ফ্রেঞ্চ, এই তিনটা মিলে আধুনিক ইংরেজ হয়েছে। কিন্তু তারা সকলেই এই টিউটনিক গোষ্ঠী, এরা আর্য গোষ্ঠী। কিন্তু বাংলায় আর্য অনার্যের মিশ্রণ হয়েছে। কেন?
সেই জন্য বাঙালির গঠনটা খুবই আলাদা। বঙ্কিম বলছেন বাঙালি একটি সংকর জাতি, কথাটা আমরা মুখস্থ বলি, কিন্তু বঙ্কিমের সময় জ্ঞান যতটুকু ছিল তা হচ্ছে এরকম। তারপরে তিনি বলছেন বাঙালি যে কয়েকটি জাতিতে গঠিত হইয়াছে তাহার কেহ আর্য কেহ অনার্য, দ্বিতীয় প্রভেদ এই যে ইংল্যান্ডে টিউটন ও ডেইন ও নরমান এই তিন জাতির রক্ত একত্রে মিশিয়াছে, কারণ পরস্পরের সহিত বিবাহাদি সম্বন্ধের দ্বারা মিলিত হইয়া তাহাদিগের পার্থক্য লুপ্ত হইয়াছে। তিনে এক জাতি দাঁড়াইয়াছে, বাছিয়া তিনটি পৃথক করিবার উপায় নাই। বঙ্কিমের ভাষার প্রসাদ গুণের কথা আমি ছেড়ে দিচ্ছি, এখানে তিনটাকে পৃথক করে আপনি আলাদা করতে পারবেন না। মোটের উপর এক ইংরেজ জাতি কেবল পাওয়া যায়, এটা 19 শতাব্দীর শেষ দিকের কথা। এখন তিনি বলছেন কিন্তু ভারতীয় আর্যদিগের বর্ণধর্মিত্ব হেতু বাংলায় তিনটি পৃথক স্রোত মিশিয়া একটি প্রবল প্রবাহে পরিণত হয় নাই। ইংরেজিতে বলে গেট ইট ফ্রম দ্য হর্সেস মাউথ। বঙ্কিমের কণ্ঠ থেকে শুনুন, এটা আমার বানানো নয়। আর্য সম্ভূত ব্রাহ্মণ অনার্য সম্ভূত অন্য জাতি হইতে সম্পূর্ণ পৃথক রহিয়াছেন। যদি কোন স্থানে আর্যে অনার্যে বৈধ বিবাহ বা অবৈধ সংসর্গের দ্বারা সংমিশ্রণ ঘটিয়াছে, সেখানে সেই সংমিশ্রণে উৎপন্ন সন্তানেরা আর্য অনার্য হইতে আরেকটি পৃথক জাতি হইয়া গিয়াছে, চণ্ডালেরা ইহার উদাহরণ। এবং বাংলায় দেখা গেলে হিসাব করলে দেখা যাবে চণ্ডালেরা সংখ্যায় আর্যদের চেয়ে বেশি। চণ্ডাল জাতিগুলির উদাহরণ উনি নাম দিয়েছেন, আপনারা যদি একটু মনে করেন, আমি শুধু তার বঙ্কিমের ভাষা থেকে পড়ি। এরা কারা কারা? ইহারা বাঙালি বটে, কিন্তু ইহারাও কি সেই প্রাচীন বৈদিক ধর্মাবলম্বী জাতির সন্ততি? মুসলমান সম্পর্কে উনি বলছেন বাংলা ভাষা যাহারা কথা কয় তাহাদের মধ্যে অর্ধেক মুসলমান। ইহারা বাঙালি বটে, কিন্তু ইহারাও কি সেই প্রাচীন বৈদিক ধর্মাবলম্বী জাতির সন্ততি? হাড়ি, কাওরা, ডোম ও মুচি, কৈবর্ত, জেলে, কোচ, পলি, ইহারাও কি তাহাদিগের সন্ততি? আমি হচ্ছে 19 শতাব্দীর যে জাতিভেদ প্রথা, বর্ণবাদ, সেটা বঙ্কিম খুব ভদ্রলোকের মতো বলে যাচ্ছেন। আসুন তারপরে, ইংরেজ এক জাতি, বাঙালিরা বহু জাতি। দেখেন এখন আজিজুল রাসেল আমাদের আহমদ সফার কল্যাণে যেটা শেখাইলেন আজকে, শিখলাম, আসিদকে ধন্যবাদ, যে ভারতীয়রা বহু জাতি এক জাতি নয়, কিন্তু বঙ্কিম বলছেন বাঙালিরাও এক জাতি নয়। 1880 সনের কথা আমি আবার পড়ছি, ইংরেজ এক জাতি কমা বাঙালিরা বহু জাতি দাঁড়ি। বাস্তবিক এক্ষণে যাহাদিগকে আমরা বাঙালি বলি তাহাদিগের মধ্যে 4 প্রকার বাঙালি পাই। এক আর্য, দ্বিতীয় অনার্য হিন্দু, তৃতীয় আর্যানার্য হিন্দু, আর 3 বার এক চতুর্থ জাতি বাঙালি মুসলমান। 4 ভাগ পরস্পর হইতে পৃথক থাকে। বাঙালি সমাজের নিম্ন স্তরেই বাঙালি অনার্য বা মিশ্রিত আর্য ও বাঙালি মুসলমান, উপরের স্তরে প্রায় কেবলই আর্য। এই জন্য দূর হইতে দেখিতে বাঙালি জাতি অমিশ্রিত আর্য জাতি বলিয়াই বোধ হয়, এবং বাংলার ইতিহাস এক আর্য বংশীয় জাতির ইতিহাস বলিয়া লিখিত হয়। এই হচ্ছে বঙ্কিমের ইতিহাসের প্রবন্ধের এক অংশের সমাপ্তি। এই প্রবন্ধের নাম বাঙালির উৎপত্তি। যারা পড়তে চান তাদের জন্য আমি বলছি, বঙ্কিম রচনাবলীর 2য় খণ্ডে এই প্রবন্ধ পাওয়া যায় আধুনিক কালে। তো এখন মুস্তফা খান থেকে বললেন বাংলার ইতিহাসের প্রধান নায়ক কুশীলব ঘটনাচক্রে হয়েছে। এখন বঙ্কিম যাদেরকে বলেছেন আর্য বা ব্রাহ্মণ তারা নয়, অথবা বঙ্কিম যাদেরকে বিদেশি গোহত্যাকারী, খৌরিত চিকুর, জবন বলে গালি দিয়েছেন মিনহাজউদ্দিন অথবা গোলাম হোসেন খান, এরা বলছেন গোলাম হোসেন খানের কথা বলেছেন, উনি বলছেন এদের লেখা ইতিহাস ইংরেজরা তোতা পাখির মতো মুখস্থ বিক্রি করেছেন। চার্লস স্টুয়ার্ট, যিনি 19 শতাব্দীর শুরুতে ইংরেজি হিস্ট্রি অফ বেঙ্গল লিখেছিলেন, তারপরে মার্শম্যান প্রভৃতি যারা ধর্মযাজক ছিলেন তারাও লিখেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মার্শম্যান লিখিত বাংলার ইতিহাসের 2য় খণ্ড বাংলায় অনুবাদ করেছেন, বাংলার ইতিহাস নামে। আরো ছোট ছোট অনেক ইতিহাস লিখেছেন, প্রতাপাদিত্য চরিত ইত্যাদি ইত্যাদি অনেকে লিখেছেন, আমি সব এখন আলোচনা করব না। আবু মোহাম্মদ হবিবুল্লাহ এগুলি নিয়ে চমৎকার আলোচনা করেছেন। উনি বলেন প্রকৃতপক্ষে যে পাঠান শাসকেরা বাংলাদেশে মুঘলদের সাথে বিরোধিতা করে বীরত্ব করেছিলেন তাদের কথা না লিখে যে প্রতাপাদিত্য ছিল বিশ্বাসঘাতক, তাকে নায়ক বানিয়েছেন। এগুলো আমি বিশেষ আলোচনায় যাচ্ছি না। তো বাংলার ইতিহাস বলতে আমরা যা বুঝেছিলাম সেটা হলো কি, প্রথমত তথাকথিত তুর্কি শাসনের সময় যারা এসেছিলেন অথবা মুঘল শাসনের সময় যারা ছিলেন তাদের লেখা ইতিহাস, এইটাই ইংরেজরা পুনরাবৃত্তি করেছেন। এখন বঙ্কিম বলছেন দুটো কথা।
ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি যে বাংলা জয় করেছিলেন 17 জন অশ্বারোহী নিয়ে, বঙ্কিম বলছেন এটা ইতিহাস নয়, এটা উপন্যাস মাত্র। বঙ্কিমে কোট করছি আমি। কারণ কি, উনি উত্তরবঙ্গের কয়েকটা শহরে মাত্র রাজত্ব করেছিলেন বখতিয়ার খিলজি, সুতরাং তিনি সারা বাংলা জয় করেন নাই। তাহলে সারা বাংলা কে শাসন করেছে? উনি বলেছেন কি, ত্রয়োদশ শতাব্দীর শেষ পর্যন্ত লক্ষণ সেনের বংশধরগণ পূর্ব বাংলায় সোনারগাঁও থেকে শাসন করেছেন, সুতরাং বাংলা তুর্কিরা জয় করেছিল, এটা মিথ্যা কথা। বঙ্কিমের এখানে আক্ষেপটা বোঝা যায়। পরবর্তীকালে বলছেন পাঠানেরা পরে যারা আসছেন, যারা যে 200 বছরের স্বাধীন সুলতানি রাজত্ব যারা প্রতিষ্ঠা করতেন 14শ শতাব্দীর মাঝামাঝি, আমরা বলি সোনারগাঁয়ে যারা রাজধানী নিয়ে এসেছিলেন, ফখরুদ্দিন মোবারক শাহ থেকে শুরু করে গিয়াসউদ্দিন আজম শাহ এবং শেষ পর্যন্ত মানে আলাউদ্দিন হোসেন শাহ ইত্যাদি, আমরা তো এটার কথা জানি। এটা হচ্ছে 14শ শতাব্দী 15শ শতাব্দীর গোড়া পর্যন্ত, যেটাকে বলা যেতে পারে দিল্লির থেকে স্বাধীন বাংলার তুর্কি এবং পরে পাঠান রাজ্য। বঙ্কিম এটাকেও বলছেন এরা শুধুমাত্র রাজধানীগুলিতে এবং সেনানিবাসগুলিতে রাজত্ব করতেন, গোটা দেশ কিন্তু বাংলাদেশের বর্ধমানের, নাটোরের, এই সমস্ত বীরভূমের জমিদারের মতো জমিদারাই শাসন করতেন। মানে আসল কথা হলো বাংলা তখন হিন্দু মুসলমানের যৌথ শাসনে চলেছে। বঙ্কিম একটু ব্যঙ্গ করে বলছেন সুপ্রিম সবরেইন বা সুজারেইন যদি মুসলমানরা হয়, এক প্রকৃত শাসন কিন্তু আমরা আমাদের বাঙালি হিন্দু জমিদাররাই চালিয়েছেন, মানে তার ভাষায় ব্রাহ্মণ এবং কায়স্থরাই চালিয়েছেন। এখন আপনি যাবেন কোথায় এখান থেকে? এই ছিল বাংলার ইতিহাস লেখার দৃষ্টিভঙ্গি। সেইখান থেকে বঙ্কিমের পরে বাংলায় উল্লেখযোগ্য ইতিহাস লিখেছেন, গৌড়ের ইতিহাস লিখেছেন এক ভদ্রলোক রজনীকান্ত চক্রবর্তী, এখনো পাওয়া যায় সেই বই। তারপরে প্রথম মহাযুদ্ধের সময় বই লিখেছেন বাংলার ইতিহাস 2 খণ্ডে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এরপরে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার যদুনাথ সরকারের অধীনে হিস্ট্রি অফ বেঙ্গল ইংরেজি ভাষায় বেরিয়েছে কখন? ইংরেজ রাজত্বের শেষ বছরের পরের বছর 1948 সনে স্যার যদুনাথ সরকার সম্পাদিত হিস্ট্রি অফ বেঙ্গল ভলিউম 2। তার 5 বছর আগে 1943 সনে রমেশচন্দ্র মজুমদার সম্পাদিত হিস্ট্রি অফ বেঙ্গল এনশিয়েন্ট এজ বা হিন্দু এজ 1943 সনে। এই হচ্ছে বাংলার ইতিহাসের আমরা বলি আমাদের জানাশোনা জ্ঞানের পরিধি। যেমন নিহার রঞ্জন রায়ের যে বই সকলে মুখস্থ করে এবং বিশেষ করে বামপন্থীরা যেটা বই মুখস্থ করে গলার ঘন্টা হিসেবে, সেটাও কিন্তু ওই লক্ষণ সেনের রাজত্ব পর্যন্ত, পরবর্তীকাল তার আসে নাই। যে এই যে আমরা বাংলার ইতিহাসকে যে খন্ড খন্ড করে দেখছি, এই যে বঙ্কিম নিজেই বলছেন আজ থেকে মাত্র 140 বছর আগে বঙ্কিম লিখছেন যে বাঙালি তো একটা ঐক্যবদ্ধ জাতি নয়, তো 4 জাতির সমন্বয়। এইটা বাংলাকে কখনো ঐক্যবদ্ধ হতে দেবে না। এই সমস্ত অবস্থা পেরিয়ে যখন আমরা শুধুমাত্র আলোচনা করি 1905 সনের বঙ্গবিভাগ, আমরা আলোচনা করি 1947 সনের দেশভাগ, আমরা আলোচনা করি 1971। আমি বলছি এই পরিস্থিতিতে 1971 সনের মাঝখানে কলকাতায় শরণার্থী শিবিরে বসে আহমদ ছফা বাংলার ইতিহাস প্রসঙ্গে প্রবন্ধটা লেখেন, বঙ্কিমের উদ্ধৃতি দিয়ে শুরু করেন, বাংলার ইতিহাসটাই নহিলে বাঙালি বাঁচিবে না। আমি এই পটভূমিটা বললাম এতক্ষণ। এখন আহমদ ছফার নিজের বক্তব্য কি? আরেকটা কথা বলি আমি, 1969 সনে আরো 2 বছর আগে ঢাকায় একটা পত্রিকা বেরোতো তখন, কণ্ঠস্বর নামে, সেখানে আহমদ ছফা একটা প্রবন্ধ লিখেছিলেন। প্রবন্ধের নাম হচ্ছে ভবিষ্যতের ভাবনা। ছাত্র তখনও তিনি। আশ্চর্য লাগে যে প্রবন্ধে তিনি যে দক্ষতার বা পরিপক্কতার পরিচয় দিয়েছেন সেটা অবাক করার মতো। সেখানে বলেন আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাস হয়েছে যুদ্ধ বিগ্রহের ইতিহাস। যুদ্ধ বিগ্রহ কি? বলে মানুষের খণ্ডিত চেতনার ইতিহাস। অর্থাৎ মানুষ পর স্বার্থে কাজ করে, এটা ভাববাদিকতা, কিন্তু প্রত্যেক মানুষের নিজের কল্যাণ চায়। মানুষ আত্মকল্যাণ করতে গিয়ে প্রতিবেশীর অকল্যাণ করে। কিন্তু আহমদ ছফা বলছেন, এই তো অদ্ভুত লাগে কিন্তু একটা 25 বছরের যুবকের দৃষ্টিতে, উনি বলছেন পৃথিবীর আরেক ধরনের ইতিহাস আছে যেখানে অন্যের ভালো এবং আপনার ভালোর মধ্যে বিরোধ নাই, বরঞ্চ আমরা পরস্পরের কাছ থেকে শিখি। সেটা হচ্ছে শিল্পকলা, বিজ্ঞান এবং অন্যান্য মানুষের কীর্তির ইতিহাস। আমি সেটাই শুধু আহমদ ছফার লেখা থেকে বলি। এই পর্যন্ত যুদ্ধ বিগ্রহের ইতিহাস তিনি বলছেন যে মানুষের ইতিহাসের আরো একটি দিক আছে, সে হলো জ্ঞান, বিজ্ঞান, শিল্পকলা এবং দর্শনের দিক। এতে কোনো জাতির সিলমোহর নেই। এটা কিন্তু সরাসরি তিনি হেগেলের বিরোধিতা করতেছেন। আমি যেহেতু আজিজুল রাসেল হেগেলের নাম নিয়েছেন, আমি হেগেলের সাথে একটা আলাপ আলোচনা করি। হেগেল বলছেন ইতিহাস মানে হচ্ছে রাষ্ট্রের ইতিহাস। যে এটা আহমদ ছফা বহুবার উদ্ধৃত করেছেন, যে জাতি নিজের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম নয় সে বিশ্বসভায় আসন পায় না। আমরা আধুনিক ভাষা যদি অনুবাদ করে বলি, আপনি যদি রাষ্ট্র না হন, আপনি জাতিসংঘে একটা রাষ্ট্রদূত পাঠাতে পারবেন না, অন্য দেশের সাথে দুধ বিনিময় করতে পারবেন না, আপনি একটা পতাকা পাবেন না, আসন পাবেন না, সেগুলি ঠিক আছে। কিন্তু আহমদ ছফা বলছেন সেই কথার গভীরে আরো একটি কথা আছে।
শুধু রাষ্ট্র প্রতিষ্ঠা করলে হয় না, আপনাকে উন্নত রাষ্ট্র তৈরি করতে হয়। কিন্তু যে জাতি উন্নত দর্শন, উন্নত শিল্পকলা, উন্নত বিজ্ঞান ভাবনা তৈরি করতে পারে না, তার রাষ্ট্র তৈরি করেও কোনো লাভ নাই। এই জন্য 1971-এ যে আহমদ ছফা বাংলার ইতিহাস প্রসঙ্গে এই গভীর প্রবন্ধ লিখেছিলেন, আশা করেছেন যে বাংলার সেই খেটে খাওয়া অনার্য ওই গড়ে ওঠা মানুষেরা, যারা কোনোদিন ক্ষমতায় আসতে পারে নাই, যারা কোনোদিন সভ্যতার স্বাদ পায়নি, যারা সবসময় নিপীড়িত, নিষ্পেষিত, শোষিত এবং অত্যাচারিত ছিল, তারা আজকে লড়াইয়ে নেমেছে, তারা নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। কিন্তু এই প্রবল আশাবাদ 5 বছরের মধ্যে সম্পূর্ণ হতাশায় নিমজ্জিত হলো। 5 বছরের মধ্যে নয়, প্রথম বছরেই হলো। 72 সন থেকে আহমদ ছফা চিৎকার করা শুরু করলেন, হায় হায়, আমরা যে রাষ্ট্র প্রতিষ্ঠা করলাম এটা তো আরেকটি দেশের, যাদের সাহায্য নিতে আমরা বাধ্য হয়েছিলাম আমাদের স্ট্র্যাটেজিক ভুলের কারণে, আমরা তো তার একটা আশ্রিত রাজ্যের মর্যাদা ভোগ করছি। 72 সনে আহমদ ছফা কথা লিখেছেন এবং 76 সনেও তিনি লিখেছেন। যখন এবনে গোলাম সামাদ সমকাল পত্রিকায় আহমদ ছফার বিরুদ্ধে প্রতিবাদ প্রবন্ধ প্রকাশ করলেন, আহমদ ছফা তার জবাবে বললেন, সামাদ সাহেবকে জানেন না? সামাদ সাহেবও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আহমদ ছফার সাথে তারাও কলকাতায় ছিলেন। তিনি বলছেন, আপনাকে জানেন না, আমরা আমাদের মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে বড় গৌরবজনক ঘটনা, কিন্তু এই যুদ্ধ আমরা এমন ভাবে পরিচালিত করতে বাধ্য হয়েছিলাম যে জন্য বহুদিন আমাদেরকে একটি প্রতিবেশী দেশের আশ্রিত রাজ্যের মর্যাদা ভোগ করতে হয়েছে। মানে এই যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডির বোধ থেকে আহমদ ছফা লিখেছিলেন বাঙালি মুসলমানের মন প্রবন্ধটি। আমরা অনেক সময় পটভূমি বর্জিত করে কোন একটি প্রবন্ধকে পড়লে তাকে ভুল বুঝি। যে আহমদ ছফা বলছেন এখন বাংলার ইতিহাস নির্মাণ করবে বাংলার ইতিহাসের চিরকাল ক্ষমতা বঞ্চিত, নিপীড়িত, নিষ্পেষিত, দরিদ্র, শোষিত জনগণ, যাদেরকে আহমদ ছফার ভাষায় আমরা সুন্দর করে বলতে পারি গড়ে ওঠা মানুষেরা, আজ তারা নেতৃত্ব নিয়েছে। কিন্তু তারা যদি একটা উন্নত রাষ্ট্র তৈরি করতে চায়, রাষ্ট্র তৈরি করলেই হবে না, তাহলে তাকে জ্ঞান, বিজ্ঞান, শিল্পকলা এবং দর্শন দিয়েও এটাকে সাজাতে হবে। এই কথাটাই আহমদ ছফা বলছেন। এক জাতির সুচেতনার সঙ্গে মিশেছে আরেক জাতির নির্মাণ বুদ্ধি, কলার সঙ্গে দর্শন। এদেশের বিজ্ঞান ওদেশে গিয়ে তরঙ্গ তুলেছে, সেখানে তো যুদ্ধ নাই। সামগ্রিকভাবে মানুষের সৃষ্টিশীলতার বিচিত্র সংক্রমণে সভ্যতা 16 কলায় পুষ্টি লাভ করেছে। মৈত্রী ভাবনা মানুষে মানুষে সহযোগিতার পথ প্রসারিত করেছে। এক জাতির চিন্তার অভিঘাতে আরেক জাতির কুসংস্কার ঝরা পাতার মতো ঝরে পড়েছে। ভারতে চীনে, ভারতে ইরানে, ইরানে মিশরে, মিশরে গ্রিকে, গ্রিসে রোমে, সেই সুপ্রাচীন কাল থেকে মনে মনে যে সহযোগিতার ফলশ্রুতি, তাই আধুনিক বিশ্ববোধ। দেখেন আহমদ ছফা কলোনিয়ালিজমের বাইরে চিন্তা করতেছেন কিভাবে, বুদ্ধির সহযোগিতায়, আধুনিক দর্শন এবং বস্তু বিজ্ঞানের সহযোগিতায় আধুনিক বিশ্বদৃষ্টি বিকশিত হয়েছে। আধুনিক জগতের রূপায়ণে 8 কি 10 জন মৌলিক আবিষ্কারকের দান অসামান্য হলেও বহু দেশের বহু যুগের চিন্তা, মনন এবং আবিষ্কারের ফসল মন্থন করতে পেরেছেন বলেই তারা মানুষের বাস্তব সিদ্ধিকে আরো 1 কি 2 ধাপ এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। আমি যে আহমদ ছফার ইতিহাস দৃষ্টিকে বুঝতে হলে আমার মতে হয় এই প্রস্তাবটা মনে রাখা দরকার। মানুষের ইতিহাস শুধু যুদ্ধ বিগ্রহের ইতিহাস নয়, ওটা হচ্ছে যুদ্ধের যেটাকে বলা হয়, আমরা বলবো কি ঋণাত্মক দিক। তার ধনাত্মক দিক হচ্ছে যেখানে যুদ্ধ করা লাগে না, একটি জাতির আবিষ্কারের গণিত সকল জাতির উত্তরাধিকারী পরিণত হয়। এবং আমি আশ্চর্য দেখছি ফ্রান্স ফানোর বক্তব্যের সাথে চমৎকার মিল আছে। ফানো বলছেন আমাকে বলা হয় তুমি কালো জাতির ইতিহাস লেখো। সে বলে কেন, কালো জাতির ইতিহাস লেখার দায়িত্ব, হেইতির ইতিহাস লেখার দায়িত্ব একমাত্র আমার হবে কেন? আমি তো ফরাসি বিপ্লবের উত্তরাধিকারী, আমি তো পেলোপনেসিয়ার যুদ্ধের উত্তরাধিকারী। ফানোর এই যৌবনের কথার সাথে আহমদ ছফার কথার মিল আছে। পৃথিবীর ইতিহাসে এক মানব জাতি আর এক মানব জাতির মধ্যে যোগাযোগ আছে। মানব জাতি বলতে বলছি খন্ড খন্ড মানব জাতি। যাই হোক, আমি যে যার ইতিহাস দৃষ্টি 25 বছর বয়সে এতটুকু প্রসারিত হয়েছে, তার একটা কারণ আছে। আহমদ ছফা বলছেন তার 3 জন বীরকে তিনি পছন্দ করতেন, আপনারা পড়লেই পাবেন। তার প্রথম বীর হচ্ছে বিশ্বাস করেন আর না করেন, বার্ট্রান্ড রাসেল। ওই সময় তিনি রাসেলের একটা বই অনুবাদ করেছিলেন, স্কেপটিক্যাল এসেজ, সংশয়ী রচনাবলী নামে, এটা পরে প্রকাশিত হয়েছে। 2 নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বর হয়েছে জার্মান কবি গেটে। উনি বললেন রাসেল, রবীন্দ্রনাথ এবং গেটে এরাই হলো আমার 3 যৌবনের হিরো। আশ্চর্য ব্যাপার, মার্ক্সবাদ সম্পর্কে তার যে বক্তব্য ছিল সেটা খুব চিত্তাকর্ষক। এবং অনেকে আহমদ ছফাকে বুঝতে পারেন যে আমাদের বিশেষ করে প্রচলিত বামপন্থীদের সম্পর্কে আহমদ ছফার বক্তব্য আপনারা হয়তো অনেক সময় শুনে থাকবেন, কিন্তু আমি আহমদ ছফার একটা বক্তব্যের সাথে আপনাদের একটু পরিচয় করি যে ইতিহাসবিদ হিসেবে আহমদ ছফা কতটুকু লিখতে পারেন, কতটুকু লিখতে পারেন না তার একটু। 1982 সনে আহমদ ছফা দেশ ও জাতি নামে একটা প্রবন্ধ লিখেছিলেন দৈনিক গণকণ্ঠ পত্রিকায়।
সেখান থেকে আমি দু একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমি এখানে মুস্তাফাকে পড়ার সময় আমাদের ইতিহাসবিদের মতো দৃষ্টিভঙ্গিতে পড়তে হবে, যার মানে একজন মানুষের ধ্যান ধারণা বিবর্তিত হয়, ধীরে ধীরে গড়ে ওঠে। 1969 কি লিখেছেন, 1971 কি লিখেছেন, 1976 কি লিখেছেন, এখন 1982 কি লিখেছেন, সেটা একটু আমি আপনাদের সাথে একটু ভাগ করে নেই। সেখানে উনি বলছেন আমাদের দেশের বামপন্থীদের একটা সমালোচনা উনি করেছেন এইভাবে যে আমাদের বামপন্থীরা একটা জিনিস বুঝে উঠতে পারেন না। লোকে মুস্তাফা বলছেন বাংলাদেশ যারা গড়ে তুলেছে তাদের এখন শতকরা 85 তার ভাষায় 1980 সনে এরা মুসলমান। তাহলে এই মুসলমানদের সম্পর্কে আমাদের বামপন্থীদের চিন্তা ভাবনা কি, এটা কেন আনপ্রোডাক্টিভ হয়েছে, সেই জন্য উনি বলছেন বাংলাদেশের শতকরা প্রায় 85% মানুষ মুসলমান। এই প্রবন্ধটা বেরিয়েছিল 3রা জুন 1982 দৈনিক গণকণ্ঠ পত্রিকায়। এই ধর্মপ্রাণ মুসলমান সমাজের দুর্ভাগ্য হলো যারা ধর্মের কথা বলেছেন তারা জনগণকে ঠকিয়েছেন, আর যারা সমাজ পরিবর্তনের কথা বলেন, শোষিত মানুষের মুক্তির কথা বলেন, তারাও জনগণকে ঠকিয়েছেন। এটা শুনলে এই দেশের বামপন্থীরা তো লাফিয়ে উঠবে। আমি দুঃখের সাথে বলছি এখানে বামপন্থীরা আহমদ শফাকে বামপন্থী মনে করেন না। আপনারা যদি আমাকে চ্যালেঞ্জ করেন আমি নাম বলবো কারা কারা মনে করেন না, আপাতত বলছি না। ধর্মের কথা বলে একদল অবৈজ্ঞানিক মধ্যযুগীয় বা ধর্মীয় চিন্তা চেতনার দিকে জনগণকে টেনে নিতে চাইছেন। এরা হচ্ছে বর্তমানে ফ্যাসিবাদের মুখোশ পরে এসেছেন, যারা আপনারা তাদেরকে চেনেন। কবি ফরহাদ মজারের সাথে জড়িত কিছু লোক এই ধরনের মধ্যযুগীয়তার দিকে এখন নিয়ে যাওয়ার জন্য সাধনা করছেন। অন্য দল আমাদের সমাজে বামপন্থী হিসেবে যাদের পরিচিতি রয়েছে তারা সমাজ পরিবর্তনের কথা বলতে গিয়ে যে বিষয়টির উপর গুরুত্ব আরোপ করেছেন সেটি হলো এই যে ধর্ম মাত্রই খারাপ। আসলে কি তাই? আমসো বলছেন তার ফলে তারা ধর্মপ্রাণ মানুষের প্রাণে কখনো শ্রদ্ধার আসন লাভ করতে পারেননি। এখন তাই বলি কি আমরা তাকে ভালোভাবে বলবো? আমসো বলছেন না, সেটা নয়। আমাদের দেশে মানুষ ধর্মকে কতভাবে ব্যবহার করছেন খারাপ ভাবে, সেই কথাটা আমি আপনাদেরকে বলবো। উনি বললেন তো কিভাবে সমাজের জায়গায় রয়ে গিয়েছে, বরঞ্চ অবস্থা বহুগুণে খারাপ হয়েছে। অন্যদিকে পুরোপুরি সুযোগটা সাম্রাজ্যবাদের তল্পি বাহক প্রতিক্রিয়াশীলেরা গ্রহণ করেছে। তাছাড়া ইসলাম ধর্মের সমস্ত বিধিবিধান প্রগতির শত্রু, একথা বিজ্ঞানসম্মত পদ্ধতি এমনকি বস্তুবাদী দৃষ্টিকোণ থেকেও বিচার করলে সত্য বলে প্রমাণিত হওয়ার কথা নয়। এই আহমদ সাহেবের এই কথাকে এখন কতগুলি পুরনো জাসদের লোক এবং কতগুলো সিপিবির লোক যারা এখন নানা ভ্যাগ ধরেছেন সিভিল সোসাইটির বুদ্ধিজীবী, তারা বলছেন আহমদ সাহেব তো লিবিয়ার দালাল ছিলেন। কিন্তু আহমদ সাহেবের চিন্তার উপরে যাদের প্রভাব ছিল আরেকজনের নাম এখন আমাকে বলতে হবে। তিনি কমিউনিস্ট পার্টি করার লোক ছিলেন, রণেশ দাশগুপ্ত, সত্যেন সেন, এদের প্রভাব তার উপরে ছিল। তাছাড়াও প্রভাব ছিল আবুল হাসিমের, যিনি ছিলেন 1946 সনে নিখিল বঙ্গ মুসলিম লীগের সাধারণ সম্পাদক, যিনি পশ্চিমবঙ্গ থেকে পূর্ব বাংলায় চলে এসেছেন। তাকে অনেকে জানেন বিখ্যাত বুদ্ধিজীবী বদরুদ্দিন উমরের বাবা হিসেবে। তার কিছুটা প্রভাব আহমদাবাদ ছিল। এই কথার মধ্যে বুঝতে পারবেন শুরুতে ইসলাম ছিল নির্যাতিতের ধর্ম, আজকের যুগেও ইসলাম নির্যাতিত মানুষকে অনেক দূর পর্যন্ত মুক্তির দিগন্ত নির্দেশ করতে পারে। এই মোটা জিনিসটা আমাদের বামপন্থী রাজনৈতিক কর্মী, কবি, লেখক, সাহিত্যিক, চিন্তাশীল মানুষদের চিন্তা ভাবনায় কদাচিৎ আলোড়ন তুলেছে। ফলে গোটা শ্রমজীবী জনগণের অনুকূল সংস্কৃতির বিকাশ যতটুকু বা হয়েছে তার মূল মৃত্তিকার গভীরে প্রবিষ্ট হতে পারেনি। ইসলামের মর্মবাণী বলে যেটুকু আমাদের উপলব্ধিতে এসেছে তার সারমর্ম হলো এই: আল্লাহর দৃষ্টিতে সমস্ত মানুষ সমান। আহমদ সাহেব বলছেন সেখানে কালো সাদা, উচ্চ নিচ, গরিব, এদেশীয় ওদেশীয় সমস্ত মানুষ সমান। মানুষে মানুষে প্রভেদ নেই এবং সর্বদা সাম্য বিরাজমান। এটা ইসলামের মূল মন্ত্র। এই সাম্যের বাণী প্রচার করেছিল বলেই ইসলাম অতি সহজে সর্বত্র বিস্তার লাভ করতে পেরেছিল। আজ থেকে 1400 বছর আগে যে ইসলাম দুনিয়ায় নিপীড়িত বঞ্চিত মানুষের সামনে আশার উজ্জ্বল মশাল তুলে ধরতে পেরেছিল, আজকের যুগের সমস্যা এবং চ্যালেঞ্জ মোকাবেলা করার তার কোনো ক্ষমতা নেই। একথা কি সত্যি? লক্ষ্য করার বিষয়, আহমদ সাহেব এই কথাকে বামপন্থীরা একেবারে উড়িয়ে দিয়েছেন। এখন তিনি বলছেন, দেখেন আহমদ সাহেব এই ইন্টারপ্রিটেশন পরেরটা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জানেন কার্ল মার্কস পিএইচডি থিসিস লিখেছিলেন, নামটা কি ছিল? দার্শনিক এপিকিউরাস এবং দার্শনিক ডেমোক্রিটাসের বস্তুবাদী দর্শনের মধ্যে পার্থক্য বা প্রাকৃতিক দর্শনের মধ্যে পার্থক্য। ইংরেজিতে বলি অন দ্য ডিফারেন্স বিটুইন দ্য ন্যাচারাল ফিলসফি অফ এপিকিউরাস এন্ড দ্য ন্যাচারাল ফিলসফি অফ ডেমোক্রিটাস। এখানে মার্কস ছিলেন ডেমোক্রিটাসের সমর্থক। তার বক্তব্য আহমদ সাহেব কিভাবে বলছেন দেখুন। এক কথায় কার্ল মার্কসের শিক্ষার মূল বিষয়বস্তু সম্পর্কে ইঙ্গিত করতে গেলে একটি কথাই বলতে হয়, সেটা কি? গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের মতে মানুষই তার ভাগ্যের নির্মাতা।
এই বৈজ্ঞানিক সত্যটিকে বৈজ্ঞানিক ভিত্তির উপর দাঁড় করাবার জন্য কার্ল মার্কস সারা জীবন কঠোর সাধনা করে গেছেন। সুতরাং দার্শনিক বিতর্কের কচকচিতে প্রবেশ না করে ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে দেখলে ইসলামের শিক্ষার সঙ্গে মার্কসের মতবাদের বিশেষ দূরত্ব নেই। কিন্তু ইসলাম যারা ফেরি করেছে, এখনো করছেন যারা, এখনো তাকে মধ্যযুগীয় বর্বরতার দিকে নিয়ে যেতে চাচ্ছেন, আহমদ সাহেব তাদেরকে ঘোরতর বিরোধিতা করে বলছেন এদেরকে কি আপনি মার্কস বা দূরের কথা এদেরকে ইসলামের অনুসারী কি বলা যেতে পারে? এবার এদের সম্পর্কে উনি বলছেন ইসলামের নামে এই দেশের মানুষ কত যে চুরুট ইসলাম, টুপি ইসলাম, আচকান ইসলাম এবং বোতল ইসলাম দেখেছে, কিন্তু এর সবগুলি হলো আসল ইসলামের প্রেতরূপ। প্রকৃত ইসলামে মানব সম্পর্কের ধরন কি তা উদ্ঘাটন করার সময় এসে গেছে। না করতে পারলে অবস্থা আরো জটিল হবে, তাকে পাশ কাটিয়ে যাবার পথ নেই। এটা আজ থেকে ঠিক 40 বছর আগে আহমদ সাহেবের লেখা। এখন মার্ক্সবাদীদের উদ্দেশ্যে তার বাণী হচ্ছে কি দেখুন। অথচ এই দেশের দুর্ভাগ্য, যারা মার্ক্সের অনুসারী বলে পরিচয় দিয়ে অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক আত্মদান করেছেন, কস্মিন কালেও তারা অন্তত প্রায়োগিক দিক বিবেচনা করেও ইসলামের শিক্ষা এবং কার্ল মার্ক্সের শিক্ষার মধ্যে একটা সমীকরণ, একটা সমন্বয় সাধনের কথা চিন্তাও করতে পারেননি। এখানে আমার একটু মনে পড়ছে স্লোভেনিয়ার যে লাকানিয়ান দার্শনিকগণ আছেন যারা মার্ক্সবাদী, স্লাভোয় জিজা এবং তার শিষ্যরা, তারা একটা বই লিখেছেন, ওয়াই দ্য লিগেসি অফ ক্রাইস্ট ইজ ওয়ার্থ ফাইটিং ফর। কারণ খ্রিস্ট ধর্ম ছিল আদিতে এইরকমই বিপ্লবী ধর্ম, গরিবের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। ইহুদি সমাজের, শোষণ সমাজের মধ্য থেকে যীশু খ্রিস্ট ছিলেন গরিবের, যাকে বলা যেতে পারে প্রফেট হিসেবে আবির্ভূত হয়েছিলেন। সেটা খ্রিস্ট ধর্মের ঐতিহ্য যে সমস্ত দেশে প্রবল তারা জানেন। তো কার্ল মার্ক্স এখন বলছেন আহমদ সফা, যা সবচেয়ে বড় বেদনার, আমাদের দেশের তথাকথিত মার্ক্সবাদীদের অনেকেই ইসলামের মহান শিক্ষাকে অনেকটা অবজ্ঞার চোখে দেখে থাকেন। তাদের তত্ত্বই থেকে গেছে, জনগণের জীবনের মধ্যে ফল ফুল পত্র পল্লবে বিকশিত হয়ে উঠতে পারেনি। অন্যদিকে একদল মানুষ, এটা দিয়ে আমি আপাতত এই প্রসঙ্গ শেষ করছি, অন্যদিকে একদল মানুষ ইসলামের নামে ভাঁওতা দিয়ে জনগণের চিন্তা চেতনাকে বিপদগামী করেছে। সেই পাকিস্তান আন্দোলন থেকে এই পর্যন্ত যতগুলো আন্দোলন ইসলামের নামে আমাদের দেশে এসেছে, তার মধ্যে ইসলামের সেই সাম্যের মহতি শিক্ষার ব্যঞ্জনা কোথায়? এটা বড় লোকদের শাসন প্রতিষ্ঠার জন্য ইসলামকে অজুহাত হিসেবে ব্যবহার করেছে। এখন প্রশ্ন হচ্ছে, আহমদ সাহেবের বক্তব্য হচ্ছে, আমরা কি শিশুর জন্মের সময় যে পানি ভাঙে মায়ের পেট থেকে, সেটার সাথে শিশুকেও ফেলে দেব? শুড উই থ্রো দ্য বেবি উইথ দ্য বাথ ওয়াটার? অর্থাৎ আপনি বিশুদ্ধ একটা ল্যাবরেটরিতে বসে দেশে সাম্য তৈরি করতে পারবেন না। আহমদ সাহেব বলছেন কার্ল মার্ক্সের অনুসারীরা যে এরকম বিশুদ্ধ সাম্যবাদী সমাজের কথা বলেন, সেটা হয়তো করা যাবে না, কিন্তু বাংলাদেশ যে একটি রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে 1971 মুক্তিযুদ্ধের পরে, যদি দুটো জিনিস আমরা করতে না পারি, তাহলে এই রাষ্ট্র টিকতে পারবে না। কি সেই দুটো জিনিস? এইটাকে অর্থনৈতিকভাবে, অর্থাৎ সম্পদ উৎপাদনের দিক থেকে তার প্রতিবেশী দেশগুলোর চেয়ে ভালো হতে হবে, নালে প্রতিবেশী দেশের চাপে সে ভেঙে যাবে। 2, শুধু তাই নয়, আশপাশের যে অন্যান্য জনগোষ্ঠী আছেন যারা বাঙালি নয়, বাঙালি কিন্তু বাংলাদেশকে যারা আদর্শ হিসেবে তাকিয়ে আছেন পূর্ব ভারতে চতুর্দিকে, তাদেরকে আশার আলো দেখাতে পারে বাংলাদেশ। যদি বাংলাদেশ সেটা দেখাতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশ নিজেই বিলুপ্ত হয়ে যেতে পারে। ইতিহাসে এরকম বহু রাষ্ট্র গড়া হয়েছে, বহু রাষ্ট্র ভেঙেছে, এই খোদ বাংলাদেশেই তা উদাহরণ আছে। এইখানে প্রথমে তুর্কিরা জয় করার পর, আমি আগে যাচ্ছি না, সেন পালের কথা উনি বলেছেন। উনি বলেন পালেরদেরকে বলা হয় খ্রিস্টীয় 750 খ্রিস্টাব্দে বাংলার সামন্ত রাজারা একত্রিত হয়ে গোপাল নামক এক দেবকে বাংলার রাজা নির্বাচন করলো। সকলেই বলে গোপাল বাঙালি। আমসোয়া বলছে আমার একটু সন্দেহ আছে। কারণ কি, প্রমাণ কি বলে একটা কথাই বলবো, এই গোপালরা তাদের বউ আনতেন সবসময় বাংলার বাইরের থেকে, বেগম সাহেবদের আনতেন, বিবিদের আনতেন বাংলার বাইরের থেকে, বলে এটাতে একটা প্রমাণ হয় তাদের রক্তে কিছুটা ভেজাল আছে। সেনদের কথা আমরা জানি, তারা কর্ণাটক থেকে এসেছেন। তুর্কিরা আসছেন, তারা তো বিদেশ থেকে এসেছেন। তুর্কিরা এখানে প্রথমে, তুর্কি যে শাসকেরা বাংলাদেশ জয় করেছিলেন, তারা দিল্লির সাথে বিরোধে লিপ্ত হয়ে প্রায় 150 বছর লড়াই করেছেন। 150 বছরের পরে 1330-এর পরে, ওই যে ফখরুদ্দিন মোবারক সাহেব নাম নিলাম, সেই সময় 1338 নাগাদ সোনারগাঁয়ে রাজধানী করে তারা দিল্লি থেকে স্বাধীন হয়ে গেলেন। এখানে একটা স্বাধীন বাঙালি রাষ্ট্র ছিল, যেটা বাংলার হিন্দু মুসলমান উভয়ের সহযোগিতায় দিল্লির বিরুদ্ধে লড়াই করেছে 225 বছর। এটা এখন কেউ আলোচনা করেন, এটা নিয়ে খুব বেশি গবেষণাও নাই।
আমি আবু মোহাম্মদ হবিবুল্লাহ রেফারেন্স দিয়ে বলছি, তার সমাজ সংস্কৃতি ইতিহাস বইতে দেখেন, তিনি বলছেন এইটা একটা বড় ঘটনা বাংলা সংস্কৃতি গড়ে ওঠার ক্ষেত্রে। এইটারই প্রথম পর্বে একজন বড় রাজা আছে গিয়াসউদ্দিন আজম শাহ, যিনি ইরানের কবি হাফিজকে দাওয়াত দিয়েছিলেন বাংলায় আসার জন্য। তিনি একটা লাইন লিখে হাফিজের কাছে পাঠিয়েছিলেন, হাফিজ আর একটা লাইন লিখে তার উত্তর দিয়েছিলেন। সেটা এখন দেওয়ানে হাফিজে পাওয়া যায়, ইরানে এখনো প্রিন্টেড পাওয়া যায়। এই বাংলার তখন ভূয়সী প্রশংসা হাফিজের কবিতায় আসে। এটা হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ, যিনি, তার বাবার নাম ছিল সিকান্দর শাহ। তো এই ভদ্রলোকের পরে প্রায় 100 বছরের মাথায়, যেটাকে আমরা হোসেন শাহী ডাইনেস্টি বলি, মমতাজুর রহমান তরফদারের, এটা হচ্ছে উনি হলেন শতাব্দীর শেষে, পঞ্চদশ শতাব্দীর গোড়ায় এসে গেছেন, 1490 থেকে 15 এই দিকের দিকে। সেই লোক বাংলাদেশে আর একটা নতুন যুগের সূচনা করেছিলেন। অনেকে, যেমন রমেশচন্দ্র মজুমদার এটাকে নাম দিয়েছেন রেনেসাস অফ বেঙ্গল। 19 শতাব্দীর রেনেসাস নয়, হোসেন শাহের আমলের যে মানে সাংস্কৃতিক বিকাশ, চৈতন্যদেবের সময়টা আর কি। আমি বলছি বাংলার ইতিহাস সম্পর্কে আহমদ ছফার পড়াশোনা ছিল, এবং শুধু পড়াশোনা না, উনি তত্ত্ব মুখস্থ করেন নাই, যিনি জিনিসটা বোঝার চেষ্টা করেছেন। উনি বলেন আমি 2 জন লোকের নাম করব মাত্র, ওই যে পাল সেন বাদ দিয়া, এই যে গিয়াসউদ্দিন আজম শাহ সোনারগাঁয়ের, আর আপনার হুসেন শাহ। তারপরে পরে তো আবার বাংলা যখন মুঘলদের অধীনে চলে গেল, সম্রাট আকবরের সময়, কখন 16 শতাব্দীর শেষ কোয়ার্টারে এসে, শেষ চতুর্থ ভাগে এসে, তারপরে তো বাংলা আবার দিল্লির সাথে মিশে গেল। বলে বাংলার যে জাতীয় স্বাধীনতার সম্ভাবনা 18 শতাব্দীতে দেখা দিয়েছিল, মুর্শিদ কুলি খান থেকে সিরাজউদ্দৌলা পর্যন্ত 50 বছর, তারপরে ইংরেজ জয়ের ফলে এটা আবার দিল্লির অধীন হয়ে গেল। তারপর দিল্লি, আমরা স্বাধীন হওয়ার, ইংরেজরা চলে যাওয়ার সময় আমরা পিন্ডির অধীন হয়ে গেলাম, এবং এখন আমরা কোথায় আছি একমাত্র আল্লাহ জানেন। মানে আমাদের এখন ঢাকাই হলো প্রথম রাজধানী। আগে বাংলার রাজধানী কোথায় ছিল? বিভিন্ন কথা, লক্ষণাবতী বা গৌড়, রাজমহল, মানে পাশে একটা ছিল পান্ডুয়া, যেটা পুন্ড্রের অপবর্ধ বলা যেতে পারে। তারপরে এটা ছিল ঢাকায়, তারপরে ছিল মুর্শিদাবাদে, তারপর কলকাতায়, এখন আবার ঢাকায় হয়েছে। ইতিহাস এখন ঢাকা যদি দেখেন, আহমদ ছফা একটা অদ্ভুত কল্পনা করেছেন। বলে ঢাকার থেকে ম্যাপে দেখেন কলকাতা কত দূরে, সমান পূর্ব দিকে আগরতলা অত দূরে, তারপর উত্তর দিকে গুয়াহাটি অত দূরে। মানে উনি বুঝাচ্ছেন ঢাকা হচ্ছে বাংলার আসল কেন্দ্র। যদি আপনি ইতিহাসের আদি বাংলার কথা বলেন, বঙ্কিম যে বাংলার কথা বলেছেন, সেটা বলে ঢাকা হচ্ছে কেন্দ্র। আহমদ ছফার এই ধরনের অনেকগুলো ঐতিহাসিক কল্পনা ছিল। আমি এখনো বলবো আহমদ ছফার কাছ থেকে আমাদের শিক্ষার বিষয় হচ্ছে যে বাংলাদেশকে টিকে থাকতে আরেকটা জিনিস করতে হবে। উনি বললেন শুধুমাত্র অর্থনৈতিক সমৃদ্ধি নয়, যেটা এখন আমার বাংলাদেশের নাই, সেটা হচ্ছে এখানে ধন সম্পদের বন্টন যারা উৎপাদন করে তাদের হাতে যেতে হবে। আপনি সেটাকে যে নামই দেন না কেন, জাতীয়তাবাদ নাম দেন আর সমাজতন্ত্র নাম দেন, সেটা আপনার উপর নির্ভর করে, গণতন্ত্র নাম দেন। ফরাসি বিপ্লব থেকে যে শিক্ষাগুলো আমরা পেয়েছি, সেগুলো জনগণের নিয়ন্ত্রণ। ভারতে মির্জা আবু তালিব খান 1810-এর দিকে ফ্রান্সে গিয়েছিলেন বেড়াতে ভারত থেকে। তিনি রাজা রামমোহন রায়ের 20 বছর আগে তিনি যে বই লিখেছিলেন, সেটা ইংরেজি অনুবাদ হয়েছে, আমরা তার কল্যাণে জানি। উনি ফার্সিতে বইটা লিখেছিলেন, আবু তালিব খান। সেখানে তিনি ফরাসি বিপ্লবের কাহিনী লিখেছেন। তার নেপোলিয়নের কনসাল তালিরার সাথেও তার দেখা হয়েছিল। সেখানে তিনি কি লিখেছেন, যে এই ফ্রান্সের লোকেরা কত খারাপ, তারা রাজার মাথা কেটে ফেলেছে। কারণ আপনি যা দেখেন তা দেখেন না, আপনার মাথা যা আছে তা দেখেন। তিনি এই যে জনগণের গণতান্ত্রিক অভ্যুত্থান, জনগণের প্রতিনিধিত্ব, এইটা আবু তালিব খানের মাথায় পড়ে নাই। শুধু আগের রাজার মাথা কেটেছে, জনগণ নৈরাজ্য করছে, ওইটাই উনি বেশি লিখেছেন। ওই বইটা পড়ে দেখেন, আপনি ইংরেজিতে পাওয়া যায়। তাহলে মির্জা আবু তালিব খানের ইউরোপ ভ্রমণের বৃত্তান্ত, ওইটা হলো দিন মোহাম্মদের একটু পরে। রাসেল তো দিন মোহাম্মদের উপর লিখেছেন। আমি যে সমস্ত ভারতীয় যারা, মির্জা শেখ ইতিসামউদ্দিন, দিন মোহাম্মদ, এরপরে হচ্ছে আবু তালিব খান। এই উনার বই 1810-এর দিকে বেরিয়েছে, ইংরেজি অনুবাদও হয়েছে তখনই। সেই বইতে উনি বলছেন যে ইউরোপে বিপ্লব হয়েছে, এটাকে তিনি একটা বিপদ হিসেবে দেখেছেন, গণতন্ত্রের অভ্যুত্থান হিসেবে দেখেননি। এই জন্য বলছে ইতিহাস যে যেখান থেকে দেখে তার উপরেই নির্ভর করে। এই জন্য ইতিহাস অতীত নয়, ইতিহাস বর্তমান। ইতিহাস মানে যা ঘটে তা নয়, কবি তব মনোভূমি রামের জন্মস্থান অযোধ্যার চেয়ে সত্য যেন। তা আমি বলছি আবু তালিব খানের মনোভূমি ছিল ফরাসি বিপ্লব বিরোধী, যদিও উনি খুবই ভারতীয় লোক, ইউরোপের নানা রকমের ঐশ্বর্য দেখে মুগ্ধ। আমিও বলবো আহমদ ছফা ইতিহাসকে দেখেছেন গণতন্ত্রের দৃষ্টিকোণ থেকে। এই জন্য বলছেন যদি সম্পদের ন্যূনতম সমান বন্টন না হয়, তাহলে এই রাজ্য টিকতে পারবে না। আরো একটা কথা বলেছেন, বাংলাদেশের সমস্ত লোক কিন্তু মুসলমান নয়। উনি বলছেন বাংলাদেশের অমুসলমানরা যদি বাংলাদেশকে নিজের মাতৃভূমি বলে মনে না করতে বাধ্য হয়, তাহলে রাষ্ট্র টিকবে না। এই জন্য উনি বলছেন এই দেশে ধরেন 85 জন নয়, শতকরা 100 জনই মুসলমান, তবু বাংলাদেশের প্রতিষ্ঠা করতে হবে অবিসংবাদিত সেকুলার প্রশাসন।
আহমদ সাহেবের ভাষাটা সুন্দর, শাসন কলা, দি আর্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন। উনি বলছেন এই দেশের লোক যদি তর্কের খাতিরে স্বীকার করি, তখন তো 85 ছিল, এখন বলে 88, তারপরে 90, ধরেন 100 জনই মুসলমান হয়ে গেছে, তাতে কি হয়েছে? শাসন হতে হবে কি ধর্মীয় প্রভাব মুক্ত। অসাধারণ সাহসী এবং দূরদৃষ্টি সম্পন্ন উচ্চারণ। আহমদ সাহেব বলতেন সৎ সাহসকে অনেকে জ্যাঠামি বলে মনে করেন, কিন্তু আমি বলবো সৎ সাহস হচ্ছে অনেক দূরবর্তী সম্ভাবনা দেখতে পারার ক্ষমতা। আরেকটা কথা উনি বলেছেন, বাংলাদেশের যে সমস্ত জনগণ বাঙালি নয়, এমনকি ধর্মে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কিছুই নয়, যারা প্রাকৃতিক ধর্মের অনুসারী, তাদের সম্পর্কে বক্তব্য কি? উনি বললেন, আহমদ সাহেব এটা পরিষ্কার করবেন, তাদের উদ্দেশ্যে উনি বললেন যে আপনারা যদি বাংলাদেশের খেটে খাওয়া গরিব মানুষকে নিজেদের প্রতিপক্ষ, শত্রু মনে করেন, তাহলে ভুল করবেন। কারণ বাংলাদেশের সাধারণ গরিব কৃষক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এদের যদি সমৃদ্ধি না আসে, আপনাদেরও সমৃদ্ধি হতে পারে না। লক্ষ্য করার বিষয়। সুতরাং আপনাদের নিজেদের সাথে তাদের স্বার্থকে মিলিয়ে লড়াইটা করতে হবে। আসলে হচ্ছে যে বাংলাদেশের বুর্জোয়া নতুন যে মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠছে, এটা দিয়ে আমি শেষ করছি। বাংলাদেশে এখন যে শাসক শ্রেণী গড়ে উঠেছে, এর পরিচয় কি? এরা তো বলবে আমরা অনার্য। এদের মধ্যে কিছু কিছু আর্য বিধান থাকতে পারে। বঙ্কিমের একটা সমালোচনা না করলে আমার অন্যায় হবে। বঙ্কিম যে বলছেন এই যে তুর্কি, ইরানি মুসলমানরা এসে দেশ দখল করেছে, এরা বিদেশি, তিনি চিরকাল তাদের বিদেশি মনে করেছেন, যে জন্য তিনি এদের ইতিহাসকে বাঙালির ইতিহাস বলে মনে করতে চাচ্ছেন না। কিন্তু বঙ্কিমকে যদি আমি আন্তরিকভাবে জিজ্ঞাসা করি, আপনি কখনো কি ভুলে উচ্চারণ করেছেন ওরা আর্য না অনার্য? আর্যরা তো যেখান থেকে এসেছে, ওরা তো সেখান থেকে এসেছে, পার্থক্যটা ধর্মের। কিন্তু আপনাদের রক্ত দিয়ে তো জাতি দেখেছেন, ভাষা এবং রক্ত এগুলির কথা বলেছেন। তো রক্তে আপনার আর্যরা যে রক্তের, এই তুর্কিরা তো একই রক্তের, ইরানিরা তো একই রক্তের, ইরানিরা তো আর্যদের আদি বংশধর। সুতরাং অন্যরা মহৎ মানুষদেরও মাঝে মাঝে মতিভ্রম হয়। আমি বলবো বঙ্কিমের বড় একটা মতিভ্রম হয়েছে। তিনি নিজে লিখেছেন যে এরা বাইরের থেকে এসেছে, আর্যরা বাইরের থেকে এসেছে, কিছু পরে ইরানিরা, তুর্কিরা, মঙ্গলরা, আফগানরা, পাঠানরা এরা এসেছে, আরবরাও আছে। বঙ্কিম আরবদের অনেক সম্মান দিয়েছেন, বলে ওরা হলো সেমিও জাতি আর আমরা আর্য জাতি, এইগুলি বলেছেন। কিন্তু আমি বলছি এই দৃষ্টিভঙ্গি এখন আর সচল নেই। কিন্তু বাংলাদেশের বর্তমান যে শাসক শ্রেণী, তাদের কথা বলি। আহমদ সাহেব বলছেন আমরা একটি বাংলাদেশ রাষ্ট্র তৈরি করেছি বটে, দুঃখের সাথে বলছেন, কিন্তু এই রাষ্ট্র সেই পূর্ব পাকিস্তানি থেকে গেছে। বিশেষ করে 1975 সনের পরিবর্তনের পরে বাংলাদেশের কতগুলি লোক শিয়ালের মতো যারা গর্তের মধ্যে লুকিয়েছিল, তৎকালীন শাসকের দুর্বলতার কারণে তারা পরাজিত হয়েছে ধরে নিলাম, কিন্তু গর্ত থেকে শিয়ালেরা বেরিয়ে এসে বলতে লাগলো কি, এই তো বলেছিলাম যে 1940 সনের লাহোর প্রস্তাবে বলা হয়েছে না, ভারতবর্ষের 2 অংশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণ নিয়ে দুটো রাষ্ট্র হবে, সেটাই বাস্তবায়িত হয়েছে। আহমদ সাহেব বলেন তোমাদের এই স্বপ্নের মধ্যে একটাই ত্রুটি আছে, জনগণকে এখানে একটা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই তথাকথিত লাহোর প্রস্তাবকে বাস্তবায়ন করতে হয়েছে। আর তাদের ধারণা ছিল কি, ইংরেজদের কাছ থেকে যেভাবে আমরা দর কষাকষি করে ভারতের স্বাধীনতা আদায় করেছিলাম, বোধহয় পাকিস্তানিদের কাছ থেকে এই দর কষাকষি করে এই দেশের স্বাধীনতা আদায় করব। কিন্তু এই দেশের এই খেটে খাওয়া গড়ে ওঠা মানুষেরা সেই আপোষটা করতে দেয়নি। ফলে এই যে মুক্তিযুদ্ধ, তাকে এখন যে মুক্তিযুদ্ধের চরম বিরোধী, এমনকি জামাত ইসলাম, তাকেও এখন তাদের নতুন পার্টির নাম দিতে হয়েছে। পার্টির নাম দিয়েছে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি। মানে জিনিসটা লক্ষ্য করার বিষয়, অর্থাৎ এখন মুক্তিযুদ্ধকে অস্বীকার করার উপায় মুক্তিযুদ্ধের চরম বিরোধীদেরও নেই। আর আরেকদিকে লক্ষ্য করবেন, মুক্তিযুদ্ধকে ধুয়ে ধুয়ে আমরা এমন সব অপশাসন কায়েম করেছি, যার ফলে মুক্তিযুদ্ধ এখন কিছুটা যাকে বলা হয় কষ্টে ভুগছে। তো আমি আর বেশি বলবো না। মুক্তিযুদ্ধকে অপমান করার চূড়ান্ত কিন্তু আমরা যারা ক্ষমতাসীন আছি তারা করেছি। অর্থাৎ মুক্তিযুদ্ধকে ব্যবহার করে শ্রেণীর স্বার্থ কায়েম করতে গিয়া আমরা মুক্তিযুদ্ধের যে প্রধান অঙ্গীকার ছিল, সমাজে শুধু অর্থনৈতিক উন্নতি করব না, সেই অর্থনৈতিক উন্নতির ভাগ বাংলার সেই বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত লোকদের দেব। তাহলে আহমদ সাহেব যে বলেছেন বাঙালি মুসলমানের মনে, এই বাঙালি মুসলমানরা মুসলমান হওয়ার পরেও প্রতারিত হয়েছেন, তারা শাসক শ্রেণীতে কোনো কলকে পাননি। দিল্লি থেকে আসা শাসকেরা অথবা বাংলার স্বাধীন সুলতানেরা, তারা বরঞ্চ শিক্ষিত উচ্চ বর্ণের হিন্দুদেরকে নিয়োগ করেছেন, এই বাংলার সুবিধা বঞ্চিত, অশিক্ষিত, নবধর্মান্তরিত মুসলমানদের তারা বিশেষ কোনো স্থান দেননি। তাহলে তারা কি বঞ্চিত এবং প্রতারিত হননি? আচ্ছা, শেষ প্রতারণা কখন? 1947 সনের দেশভাগের সময় এখানকার লোক মনে করেছিল কি পাকিস্তান হচ্ছে একটা মন্ত্র, যেটা অর্জন করলে, বিশেষ করে এখানকার নব্য শিক্ষিত মুসলমানরা যারা আগে আলিগড়ের অনুসারী ছিল,
কারণ এখানে নিম্ন বর্ণের কোন মুসলমানও যখন মুসলমান হওয়ার পরে একটু মধ্যবিত্ত শ্রেণীতে উঠতে চাইতো, তখন তারা আদর্শ নিত উত্তর ভারতের মুসলমানদেরকে, তথাকথিত আলিগড় আন্দোলনকে বা স্যার সৈয়দ আহমেদের আন্দোলনকে অথবা জামালউদ্দিন আফগানির প্যান ইসলামী মুভমেন্টকে তারা তাদের আদর্শ মনে করত। তারা বাংলার নবাব জাদা জমিদার এদেরকে আদর্শ মনে করতো। এখন আমরা এখান থেকে বুঝতে পারছি না, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস যখনই পড়ে তখন আমরা নাম নেই কি খাজা সলিমুল্লাহ, নবাব আলী চৌধুরী, নবাব শামসুলুদ্দাহ, এইভাবে নাম নিতে হয়। মানে বাংলাদেশের সাধারণ মানুষদের প্রতিনিধিত্ব তখনও হয়নি। কিন্তু পাকিস্তান হবার পর যে সাধারণ মানুষেরা একটু মধ্যবিত্ত শ্রেণীতে আসলো, অর্থাৎ যারা সরকারি চাকরিতে, সামরিক বাহিনীতে এবং রাজনৈতিক দলে নেতৃত্ব নেওয়া শুরু করলেন, তারা মনে করলেন 1971 সনে আসার পর এই বুঝি আমরা মঞ্জিলে মকসুদে পৌঁছলাম, আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যে কিন্তু আহমদ সাহেব বলছেন দুঃখের সাথে আমরা আবারও প্রতারিত হয়েছি। 1947 সনের প্রতারণাটা আমরা সঠিকভাবে বুঝতে পারি। 1905 সনের বঙ্গভঙ্গের সময় একটা প্রতারণা হয়েছে, সেটা আমরা বুঝতে পারি। মানে এই যে জমিদার শ্রেণী যেটা বুঝে উঠতে চায় না, কলকাতা কেন্দ্রিক জমিদার শ্রেণী বঙ্গভঙ্গের বিরোধিতা করে বলেছেন বাংলা মা দ্বিখণ্ডিত হয়েছে, এটা আমরা মেনে নিতে পারি না। কবি রবীন্দ্রনাথ ঠাকুর, শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর শুদ্ধ কলকাতার পূর্ণ বুদ্ধিজীবী সমাজ এটার বিরোধিতা করেছেন বঙ্গভঙ্গের। কিন্তু বাংলাতে এক হলো ইংরেজের কল্যাণে আবার 1911 পরে, কিন্তু 35 বছর যে এক বাংলা থাকলো সেটাকে আমরা আবার দ্বিখণ্ডিত করার জন্য এই উৎসাহী বুদ্ধিজীবীদের কাছ থেকে সমর্থন পাইলাম কিভাবে 1947 সনে। তাহলে দেখা যাচ্ছে এখানে স্বার্থটাই আসল জিনিস, বাংলা মাকে খণ্ড করা বা অখণ্ড করা কোনো ব্যাপার নয়। আমার স্বার্থের বিরুদ্ধে গেলে বাংলা মায়ের অখণ্ডতার জন্য কান্না শুরু করব, আর আমার স্বার্থের বিরুদ্ধে গেলে বাংলা মাকে দরকার হলে আবার খণ্ড করব। এখন যখন আমরা বলি যে দুই বাংলা বা বাংলা দেশভাগ, কোন এখানকার ফ্যাসিস্ট বুদ্ধিজীবী বলেন কি দেশভাগ প্রশ্নপূর্ণ চিহ্ন, যে যেন চিরকাল বাংলা মানে পূর্ব বাংলাটাই বাংলা ছিল। আর পশ্চিমবঙ্গে রমেশচন্দ্র মজুমদার তার বাংলাদেশের ইতিহাসের ভূমিকা কষ্ট করে লিখতেছেন, 71 সনে তিনি লিখছেন তোমাদের রাষ্ট্রের নাম বাংলাদেশ দিতে পারবে না, কারণ আদিতে মুসলিম আমলেও বাংলা বলতে পশ্চিমবাংলাকে বুঝাইতো আর এটাকে পূর্ব বাংলা বলতো, তোমাদের দেশের নাম পূর্ব বাংলা দাও, আমরা শুধু বাংলা নাম রাখবো। আজকে দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়েছে পশ্চিমবঙ্গের নাম বাংলা করার বিষয়ে। এটা তারা একবার প্রস্তাব উত্থাপন করেছিলেন তাদের পার্লামেন্টে, বিধানসভায়, মানে আমাদের বিধান নয়, সে বিধানসভায় এটা পাশও হয়েছিল, কিন্তু ভারত গ্রহণ করতে পারেনি। আমি বলছি ইতিহাসের নানা রথচক্রের মধ্যে আমরা ঘর ঘর করছি। আহমদ সাফার পক্ষে একমাত্র সম্ভব ছিল এই দীর্ঘ ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে সমাজকে দেখা। এইখানে আহমদ সাফার পূর্বসূরি হিসেবে দুইজনের নাম বলে আমি শেষ করব। একজন হচ্ছেন মমতাজুর রহমান তরফদার একজন অবহেলিত ইতিহাসবিদ। তিনি বাংলাদেশের সংস্কৃতি এবং সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে প্রায় আহমদ সাফার কথার মতো কতগুলি প্রবন্ধ লিখেছেন, আহমদ সাফার একটু আগে পরে। কিন্তু পরিষ্কারভাবে আহমদ সাফার পূর্বসূরি হিসেবে আমি দেখতে পাচ্ছি অনেক প্রশ্নে আহমদ সাফার সাথে তিনি হয়তো একমত হবেন না, তিনি হচ্ছেন আবু মোহাম্মদ হবিবুল্লাহ। 1940-এর দশকে তিনি কলকাতার চতুরঙ্গ, ক্রান্তি ইত্যাদি পত্রিকায় 1940 থেকে 48-এর মধ্যে 49-50 পর্যন্ত অনেকগুলি প্রবন্ধ লিখেছিলেন। সেই প্রবন্ধগুলির মূল বক্তব্য ছিল এইটাই যে বাংলার মুসলমান, এটা উনি বারবার লিখতেন। কিন্তু আবু মোহাম্মদ হবিবুল্লাহ একটা জিনিস পরিষ্কার করতে পারেননি, যেটা আহমদ সাফার পেরেছেন। এইটাই আমি আহমদ সাফার কীর্তি বলছি, যে বাংলার মুসলমান আর বাঙালি মুসলমান এক জিনিস নয়। আহমদ সাফার বলছেন বাংলার যারা সত্যিকারের অনার্য বংশসম্ভূত, বঙ্কিমের ভাষায় বাঙালি মুসলমান, তারা হচ্ছে বাঙালি মুসলমান, তারা বাংলা ভাষী এবং তারা ইতিহাসের একটা ঐতিহাসিক পদ্ধতির দরুন যারা মুক্তির আশায় বারবার ধর্ম পরিবর্তন করেছেন, তারা একবার বৌদ্ধ হয়েছিলেন, তারা একবার মুসলমান হয়েছেন, তারা একবার পাকিস্তান চেয়েছিলেন, তারা আবার বাংলাদেশ করেছেন। আহমদ সাহেব বলছেন বৌদ্ধ হয়ে যেমন তারা রক্ষা পায় নাই, তেমনি মুসলমান হয়েও তাদের কোনো উন্নতি হয়নি। যেমন পাকিস্তান করেও আমরা প্রতারিত হয়েছিলাম, এখন যেটা কঠিন প্রশ্ন, বাংলাদেশ করেও কি আমরা প্রতারিত হয়েছি? আপনি ইতিহাসে যখন অনেক ঘনিষ্ঠ হন তখন এই প্রশ্ন তোলা যায় না, যেহেতু আমরা এখন বাংলাদেশে আছে তোলা যাবে না। আহমদ সাহেব বলছেন একটা নির্দ্বিধায় প্রমাণ আছে। এখন সকলেই বলছেন ব্যক্তিগত উদ্যোগে রাষ্ট্রের টাকায় যে শিল্পায়ন করছি আমরা, এই পথে আলো জেলে পৃথিবীর ক্রমমুক্তি হবে না। আমাদের বেকারত্ব দেখলে আমরা এটা বুঝতে পারি। আমাদের যে বাজারে যে দ্রব্যাদি বাজারে পাওয়া যায় তার যে গঠন, এটা কোথা থেকে আসে এবং কারা এটা ভোগ করে, এটা দেখলে আমরা বুঝতে পারি। আমরা যেটা মুখরোচক আলোচনা দেখছি কত টাকা পুঁজি বিদেশে পাচার হচ্ছে, সেইটা শুধু নয়, আজকে অবাক লাগে আমাদের কৃষি থেকে উৎখাত হয়েছে যে সমস্ত শ্রমিক, যেহেতু কৃষি তাদের আর জমি নাই, তাদেরকে নিয়োগ করার মতো শিল্প আমরা গড়ে তুলতে পারিনি। ফলে মাঝখানে একটি ভাসমান জনগোষ্ঠী তৈরি হয়েছে, যেটা আমরা ঢাকা শহরে বড় বড় শহরে বস্তি আকারে দেখি। এরা সকলে নদী ভাঙা মানুষেরা ঠিক নয়,
এই ঢাকা শহরে 2 কোটি মানুষের মধ্যে প্রায় শতকরা 25% মানুষ গৃহহীন, বস্তিতে বাস করে। তারা নানা রকমের পেশা অবলম্বন করে, যাকে আপনি ইনফরমাল, নন ফরমাল অথবা আমাকে চুরি ডাকাতিও বলতে পারেন। তাদেরকে সব রাজনৈতিক দল তার আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। মাহমুদ সাহেব বলছেন এই জিনিস দীর্ঘদিন টিকতে পারে না। কাজেই যে জাতি নিজের অর্থনৈতিক অবস্থার ফলে যেটুকু উন্নতি হয়, আমরা এখন যে গৌরব করছি আমাদের গড়ায় বেড়েছে, আমাদের সবসময় জিজ্ঞাসা করা উচিত আমাদের গড়ায় বেড়েছে খুব ভালো কথা, আমাদের সর্বনিম্ন আয় কতটুকু বাড়লো? এই যে আমরা বলছি কোভিড এর সময় আমাদের নতুন দারিদ্র তৈরি হয়েছে, আমাদের এনজিও লোকদের এখন কান্না বেড়ে যাচ্ছে যে 20 থেকে 40 হয়েছে, কিন্তু এটাতে সবসময় 60-এ আছে, সেই কথাটা সবাই লোকল করছে। যেমন আমাদের নিরক্ষরতার সংখ্যা নিয়েও আমরা একটা লুকোচুরি করি, আমরা বলি এখানে শতকরা 74 জন লোক স্বাক্ষর হয়েছে, কিন্তু সাক্ষরতার মাপকাঠি কি? নাম দস্তখত করতে পারা। পত্রিকা পড়া বললে কিন্তু আপনি দেখবেন শতকরা 74 নয়, আপনি পাবেন শতকরা 24 জন শিক্ষিত পাবেন না, আরো কম। ইউনেস্কোর হিসাবে 5 থেকে 6 জন লোক মাত্র পত্রিকা পড়তে পারে। তাহলে আমি যে এতগুলো ফাঁকি দিয়ে আমরা একটা উন্নত রাষ্ট্র তৈরি করব, এটা অসম্ভব। উন্নত সমাজ না হলে উন্নত রাষ্ট্র হবে না। আমি এইখানেই আহমদ সাফার ইতিহাস দৃষ্টির কৃতিত্ব আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করলাম, যে আহমদ সাফা শুধু বাংলার ইতিহাস প্রসঙ্গে বলেননি, সারা পৃথিবীর ইতিহাস প্রসঙ্গে বলেছেন। এই কথাই হচ্ছে শেষ কথা। বাংলা ভারতবর্ষের সমস্ত নিপীড়িত জাতির মুক্তির পথ প্রদর্শক, এটা হচ্ছে আহমদ সাফার শেষ থিসিস। ইনি বলেন 1971-এর মুক্তিযুদ্ধের সময় আহমদ সাফা কলকাতায় ছিলেন। উনি 1971 সনের 1 বৈশাখ যেটা পড়ে 15 এপ্রিল উনি আগরতলায় পৌঁছেছিলেন, অর্থাৎ পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের 20 দিনের মাথায়। তারপরে থেকে উনি 1971-এর 30 ডিসেম্বর ঢাকায় ফেরেন। তার ডায়েরিতে এগুলো আমরা দেখতে পাচ্ছি। সেখানে তিনি বললেন যে কলকাতা যে 8 মাস ছিলাম, সেখানে তিনি বহু বড় বড় লোকের সাথে মিশেছেন, তার মধ্যে কমরেড মুজাফফর আহমদ থেকে শুরু করে বিজেপির দিলীপ ঘোষ পর্যন্ত সকলের কাছে তিনি যে শুনেছেন যে ওই যে অন্য লোকেরা বলছে, কংগ্রেসের নেতারা বলছে এই যে জিন্নাত দি জাতি তত্ত্ব মিথ্যা হলো। আজিজুল রাসেল সঠিকভাবে কথাটা বলেছেন। আহমদ সাহেব বলছেন জিন্নাত দি জাতি তত্ত্ব অকার্যকর আগে হয়ে গেছে। বাংলাদেশের মানুষ যখন বিদ্রোহে পেটে পড়েছে, পাকিস্তানের কাঠামোর ভিতরে দ্বিতীয় জাতির কোনো আর অস্তিত্ব নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের ভিতরে কি দ্বিজাতি তত্ত্বের কাঠামো আছে? আজকেই পত্রিকায় পড়লাম, চলো ভারত তো এখন হিন্দু রাষ্ট্র হয়ে গেছে, ভবিষ্যতের কথা নয়, এখনই সে হিন্দু রাষ্ট্র, বিজেপির এক নেতা বলল। এখান থেকে আমি বুঝতে পারছি 1971-এ আহমদ সাহেব বলছেন জিন্নাত দ্বিজাতি তত্ত্ব যদি পাকিস্তানে ব্যর্থ হয়, এটা ভারতেও ব্যর্থ। তাহলে ভারতের সমস্যা আমরা কিভাবে সমাধান করব? হিন্দু মুসলমান ভিত্তিতে ভারতকে দুভাগ করা যাবে না। মানে আদি ভারতকে তো দুভাগ করা হয়েছে, দক্ষিণ এশিয়াকে একটা পাকিস্তান হয়েছে, এখন পাকিস্তানের মধ্যে এটা জিন্নাত দ্বিজাতি তত্ত্ব মিথ্যা প্রমাণিত হয়েছে। কংগ্রেসের নেতারা এটা সঠিকভাবে বলছেন, কিন্তু ভারতের মধ্যে দ্বিজাতি তত্ত্বের অবস্থা কি? তারা মুখে সেকুলারিজমের কথা বললো, ওখানে প্রকৃত প্রস্তাবে দ্বিজাতি তত্ত্ব পরাজিত যে হয়েছে সেটা পাকিস্তানের ঘটনা থেকে প্রমাণ। অর্থাৎ হিন্দু মুসলিম ভিত্তিতে ভারতবর্ষে কোনো দেশকে ভাগ করা যাবে না। হেন গ্রাম নেই এখানে যেখানে হিন্দু মুসলমান বা অন্য ধর্মের লোক মিশিয়ে থাকে না। অতএব আমার বক্তব্য হলো আমাদের অন্য পদ্ধতি অনুসরণ করতে হবে জাতি বোঝার জন্য। বাংলাদেশের ইতিহাস থেকে প্রমাণ হয় যে বাংলাদেশ যে পদ্ধতিতে পাকিস্তান থেকে বেরিয়ে এসছে, অথবা যে মূলনীতির উপর ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্র গড়ে উঠেছে, এই মূলনীতি হচ্ছে বহু জাতির মূলনীতি। এবং ভারতবর্ষে এই বহু জাতীয়তা বিরাজমান, এবং ভারতের অন্যান্য জাতি যদি বাংলাদেশের উদাহরণ থেকে শিক্ষা গ্রহণ করে, বাংলাদেশে সেখানে পুলকিত হওয়ারই কারণ আছে, বিমর্ষ হওয়ার কোনো কারণ নেই। কারণ রাষ্ট্র গঠন, রাষ্ট্র ভাঙা, এটা ইতিহাসের চিরাচরিত প্রক্রিয়া। কিন্তু তার পেছনে যদি আমাদের দুটি বোধ অক্ষুণ্ণ না থাকে, একটা হচ্ছে ন্যায় বিচার বোধ, শুধু আত্মস্বার্থের বোধ নয়, আর একটা হলো ইতিহাসের মানব জাতির কল্যাণ বোধ, না হলে ইতিহাস এগোবে না। আমি আহমদ সাফার কাছ থেকে এই 2-1টা শিক্ষার কথা আপনাদের সাথে আজকে শরীক করলাম। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আসলে এই আপনার আলোচনার পর আর কোনো আলোচনা ঠিক শোভা পায় না। সত্যি মানে আহমদ সাফার সম্পর্কে আমরা আজকের এই প্রবন্ধ পাঠ এবং আলোচনা থেকে যেটা আবার নতুন করে বুঝতে পারলাম, সেটা হলো যে নিজের মাতৃভূমি এবং নিজের জনগণকে যদি প্রাণ থেকে কেউ ভালো না বাসে, তাহলে তার ইতিহাস বোধ, তার সমাজ বোধ এবং তার রাজনীতি বোধ এরকম হয় না, যেরকমটা আহমদ সাফা তার লেখার মধ্য দিয়ে স্বাক্ষর রেখে গেছেন। আবারও ধন্যবাদ সলিমুল্লাহ খান আপনাকে এবং আজিজুল রাসেল আপনার চমৎকার। আমি ভাবছি আপনি কিছু বলবেন, আপনি যদি না বলেন আমি আহমদ সাফার আরেকটা উদ্ধৃতি দিয়ে শেষ করি। তাহলে উনি বলছেন আমাদের কর্তব্য কি। আমাদের টাইম হয়েছে 1 ঘন্টা 44 মিনিট, আমি আর 4 মিনিটের মধ্যে এটা শেষ করে দিচ্ছি। আহমদ সাফা বলছেন
আমরা যদি ভবিষ্যতে এখন বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র করতে চাই, তার মোটামুটি রূপরেখা কি হবে, অর্থাৎ ইতিহাস যে শুধু বর্তমান নয় ভবিষ্যৎ, আমার সেটা বলেছেন 1982 সনে। আমি তার 5টা পয়েন্ট বলছি আপনাকে। 1 নম্বর উনি বলছেন বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে এমন একটা পদ্ধতিতে ঢেলে সাজাতে হবে যাতে করে এতকালের উপেক্ষিত নিষ্পেষিত কর্মজীবী এবং শ্রমজীবী মানুষেরা উৎপাদনের কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করতে পারেন এবং উৎপাদিত পণ্যের ভোগ বন্টনে তারা তাদের ন্যায্য হিস্সা লাভ করতে পারেন। এটা হচ্ছে আমার প্রথম সিদ্ধান্ত। 2 নম্বরে এমন একটা শাসন পদ্ধতি এবং নেতৃত্ব কলা উদ্ভাবন করতে হবে যা জনগণকে তাদের দাবি, দায়িত্ব, কর্তব্য, অংশগ্রহণ এবং অধিকার সম্পর্কে নিশ্চয়তা দেবে এবং সঙ্গে সঙ্গে জনগণের বোধ বুদ্ধি, উপলব্ধি উন্নত ও শানিত করার কাজে শিক্ষকের ভূমিকা পালন করবে। শাসন কলা হবে শিক্ষকের ভূমিকা পালন করবে, লক্ষ্য করেন। আর ভোগ বন্টনের ন্যায় হবে 2। 3 নম্বরে বলছেন সামাজিক উৎপাদনের কর্মকাণ্ড সুনিশ্চিত করে তার মাধ্যমে সামাজিক দায়িত্ব এবং পরনির্ভরশীলতা দূর করে একটি স্বয়ংসম্পূর্ণ সমৃদ্ধ সমাজের বুনিয়াদ প্রতিষ্ঠা করবে। মনে হতে পারে এখানে মূল কথা হলো স্বয়ংসম্পূর্ণতা নয়, পরনির্ভরতা মুক্ত হওয়া, যে আমরা এখন বেশি বেশি পরনির্ভর হয়ে গেছি। 4, জীবনের একটা নতুন লক্ষ্য, একটা নতুন মূল্যবোধের প্রতিষ্ঠা দেবে। কেননা এই সমাজে ভালো মানুষেরা তাদের ভালোত্বের জন্য মূল্য পায় না, পক্ষান্তরে খারাপ এবং দুষ্ট লোকেরা তাদের অপকর্ম এবং মন্দ প্রবৃত্তির জন্য সম্মানিত এবং পূজিত হয়। আমাদের দেশের কোনো কোনো পত্রিকা আপনারা দেখছেন যা কিছু ভালো তার সঙ্গে আমরা আছি, এইখানে আহমদ সাহেব বলছেন ভালো মানুষ মর্যাদা পায় না। আমরা যদি অপলোকদেরকে ভালো বলে সার্টিফিকেট দিই তাহলে আরো ভয়াবহ অবস্থা হয়। এটার অবসান ঘটাতে হবে। অনেকে এটাকে অপ্রাসঙ্গিক মনে করতে পারেন, কিন্তু সামাজিক ভালো মন্দ, ন্যায় অন্যায়ের মধ্যে গোড়া থেকেই একটা মোটা দাগের সীমারেখা না টানলে কোনো পরিবর্তন ঘটানো সম্ভব হবে না। এখন তো সকলে জানে, সকলে এথিক্স নীতি করতেছে এখন, কিন্তু দেখুন আহমদ সাহেব বাংলাদেশ স্বাধীন হবার 10 বছরের মাথায় আমাদেরকে সাবধান বাণী স্বরূপ উচ্চারণ করছেন। আমি এই বলে শেষ করছি। পঞ্চমত কি করতে হবে? সামাজিকভাবে কালগত দিক দিয়ে বিচার করলে আমরা বসবাস করছি সপ্তদশ শতাব্দীতে, মানে মুঘল রাজত্বে আমরা আছি এখন। তারপর স্থানগত হিসেবে আমরা আছি চতুর্থ বিশ্বে। চতুর্থ বিশ্বের ক্ষুধা, দারিদ্র এবং অভাবের অতল গহ্বরে আমরা নিক্ষিপ্ত হয়ে আছি। এই পরিস্থিতির অবসান ঘটাতে হবে। এখানে একটি আধুনিক সমাজ এবং আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। একটি আধুনিক এবং সমৃদ্ধ রাষ্ট্রের একটা পূর্ব পরিকল্পনা এবং সে সম্পর্কে পর্যাপ্ত বোধ উপলব্ধি না থাকলে অন্য সব কর্মকাণ্ড ভেস্তে যেতে বাধ্য। বিধান আপনাকে অনেক ধন্যবাদ। আমি শেষ করলাম। জি, আপনাকে অনেক ধন্যবাদ। পঞ্চকর্মসূচি, আমসোয়ার পঞ্চপাণ্ডব বলি আমি এগুলিকে, বুঝতে পারছেন? যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সম্পদের সমবন্টন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের এইটাই অন্যতম অঙ্গীকার ছিল, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা। এই দুটো কথাকে আমরা সম্পূর্ণ এখন ভুলে গেছি, তাই না? আমরা স্বাধীনতার কথাটাই শুধু বলতেছি, কিন্তু সাম্য এবং মানবিক মর্যাদার কথা পুরোপুরি ভুলে যাচ্ছি না, আমরা ন্যায় বিচারের কথা ভুলে যাচ্ছি না। তো সেই জন্য আহমদ সাফার কথাগুলো মনে করলাম। এগুলি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অঙ্গীকার। এখন যে যারা মুক্তিযুদ্ধের চেতনা করে তাদেরকে জিজ্ঞাসা করে চেতনাটা কি, তারা বলে যে একটু যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে, খুবই ভালো কথা, কিন্তু চেতনাটা ছিল দেশের সম্পদের ন্যায়সঙ্গত বন্টন করতে হবে। সেই ব্যাপারে তারা সম্পূর্ণ নিশ্চুপ। কেন? আহমদ সাফা নিশ্চুপ থাকতে রাজি ছিলেন না, সেই জন্য তারা আহমদ সাফাকে চুপ করিয়ে দিয়েছে। তাকে তারা বুদ্ধিজীবী কবরস্থানে কবর দিতে দেননি, অন্য কথা বাদ দিলাম, তাকে তারা যাকে বলে এক ধরনের ভাতে মেরেছেন, হাতে না মারলেও। আমি গভীর দুঃখের সাথে এবং আহমদ সাফার বিদেহী আত্মার কাছে ক্ষমা প্রার্থনার সাথে এই কথাগুলি উচ্চারণ করলাম, না হলে অপরাধ বোধে ভুগতেই থাকবো। ধন্যবাদ। আচ্ছা, কৌচি সাহেবের কথা একটু শুনুন। বলেছেন যে নির্যাতিত শ্রেণীর রাষ্ট্র বলতে যে জিনিসটা বুঝিয়ে থাকেন, অত কড়াকড়ি ভাবে না হলেও বাংলাদেশের সে ধরনের একটি রাষ্ট্রকে উচ্চাকাঙ্ক্ষা পোষণ করার প্রয়োজন রয়েছে। কারণ শুরু থেকে এই অঞ্চলের নির্যাতিত জনগোষ্ঠীর আশাকাঙ্ক্ষা ইতিহাসের নানা পর্যায়ের ঘূর্ণিপথ অতিক্রম করার মধ্যে দিয়ে আমাদের সময়ে সে একটি রাষ্ট্রসত্তা আকারে বিকশিত হয়েছে। সে নির্যাতিত জনগোষ্ঠী, তারা মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান, বৌদ্ধ কিংবা ক্ষুদ্র জাতিসত্তার অধিবাসী হোক, সকলের জন্য সমান অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকার সুনিশ্চিত করতে হবে। শেষ করলাম। জি, অনেক ধন্যবাদ। মানে আজকের এই আলোচনা নিশ্চয়ই অনেক দর্শক এবং শ্রোতা তারা শুনেছেন। এবং আজকে 28শে জুলাই আহমদ সাফার প্রয়াণ দিবস।
কিন্তু তিনি এখনো পর্যন্ত আমাদের সাথে আছেন। এই ২০ বছর ধরে আছেন এবং আরো অনেক বছর তিনি থাকবেন। যতদিন পর্যন্ত আসলে বাংলাদেশের মানুষ আ বাংলাদেশকে, এই ভূখণ্ডকে ভালোবাসবে, ততদিন পর্যন্ত এই আহমদ ছফাকেও তারা স্মরণে রাখবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সকলকে শুভরাত্রি।